খুব মনোযোগ দিয়ে দেখো, খুব মনোযোগ দিয়ে খাতা কলম নাও এবং আমি যে এই কথাগুলো বলি এই কথাগুলো শুনো। আচ্ছা দেখো, অ্যানালজি ব্যাপারটা কি সেটা আমি কোনো সংজ্ঞা না দিয়ে আমি জাস্ট তোমাদেরকে জাস্ট একটা লেখা লিখি, তাহলে তুমি মোটামুটি বলা যায় একটা আইডিয়া করতে পারবে। আচ্ছা, প্রথম আমি কয়েকটা সাল লিখি। প্রথমেই আমি লিখলাম ধরো 1947, একটা কমা আছে, তারপর হচ্ছে 1952, তারপর হচ্ছে 1966, তারপর হচ্ছে একটা শূন্যস্থান, তারপরে অপশন এ এর মধ্যে আছে ধরো 1981, অপশন বি তে আছে 1983, তারপর অপশন সি তে আছে 1971, অপশন ডি তে আছে ধরো 1963। আচ্ছা, তোমার কাছে কি মনে হয় এখানে এই যে চারটার মধ্যে কোনটা হইতে পারে? মানে তোমার কাছে কি মনে হয় এই যে চারটা অপশন আছে, চারটা অপশনের মধ্যে কি হইতে পারে? কোনো সংজ্ঞা না, কিচ্ছু না, তোমার কাছে কি মনে হয় এখানে চারটার মধ্যে কোনটা হইতে পারে? চারটার মধ্যে জাস্ট আমাকে একটু রেসপন্স করো, একটু বললে আমার জন্য একটু ভালো হয়। চারটার মধ্যে কোনটা হইতে পারে? অপু বলছে 1971 হইতে পারে। দেখো অপু, তুমি এটা মুখস্থ করো নাই, এটা কিছুই করো নাই। রোকেয়া শাফা বলছে 1971, অর্থাৎ মোটামুটি বলা যায় এটা 1971। তুমি কিন্তু এটা মুখস্থ করো নাই, কিছুই করো নাই, জাস্ট এখন দেখে ইনস্ট্যান্ট তুমি একটা সম্পর্ক বের করছো, এদের মধ্যে একটা সম্পর্ক বের করছো। দেখো 1947 এটা আমাদের একটা মানে হিস্ট্রিক্যালি সিগনিফিক্যান্ট একটা ইয়ার। 1947 বাংলাদেশের ইতিহাসের জন্য একটা সিগনিফিক্যান্ট একটা ইয়ার। 1966 এটাও আমাদের হিস্ট্রির জন্য একটা সিগনিফিক্যান্ট একটা বছর, তাই না? 66-তে 6 দফা হচ্ছে কি ঘোষণা করা হয়েছিল, তাই না? তার মানে দেখো আমাদের এমন কিছু এখানে বসবে যেটা হচ্ছে কি হিস্ট্রিক্যালি সিগনিফিক্যান্ট। আমাদের এমন কিছু এখানে বসবে যেটা হচ্ছে কি হিস্ট্রিক্যালি সিগনিফিক্যান্ট। এখন দেখো হিস্ট্রিক্যালি সিগনিফিক্যান্ট কে 81 এভাবে আমরা হিস্ট্রিতে সিগনিফিক্যান্ট কিছুই নাই, 83 হিস্ট্রিতে সিগনিফিক্যান্ট কিছুই নাই, 63 হিস্ট্রিক্যালি সিগনিফিক্যান্ট কিছুই নাই, মানে ইতিহাস মানে ঐতিহাসিক ভাবে তাৎপর্যপূর্ণ কিছুই নাই, বরং 1971 হচ্ছে কি এখানে ঐতিহাসিক ভাবে তাৎপর্যপূর্ণ, তাই না? তো তার মানে আমরা এইখানে দেখো, আমরা এখানে যদি আমরা দেখতে চাই তাহলে বলা যায় কি এটা মোটামুটি বলা যায় এই যে একটা ধারাবাহিকতা রয়েছে, সাদৃশ্য রয়েছে, এই সাদৃশ্য জিনিসটাকে কি বলা হয়? অ্যানালজি বলা হয়। কি বলা হয়? অ্যানালজি বলা হয়। তো তার মানে দেখো অ্যানালজিটা বিভিন্ন ধরনের হইতে পারে। অ্যানালজিটা এই যে দেখো একটা হিস্ট্রিক্যাল একটা সাদৃশ্য, অথবা আমরা বলতে পারি কি একটা সিকোয়েন্স রয়েছে। এখন তুমি প্রশ্নটা পড়ে এটা বুঝতে হবে এটা কোন ধরনের অ্যানালজি। আমি আরেকটা এক্সাম্পল দিই তোমাদেরকে, আরেকটা এক্সাম্পল দিই। হ্যাঁ, যেমন একটা বাংলা এক্সাম্পল দিলাম, ধরো এক্সাম্পলটা হচ্ছে ছাত্র। হ্যাঁ, তারপর এক্সাম্পল দিলাম ছাত্র, তারপরে হচ্ছে কি বলা যায় ছাত্র, তারপর হচ্ছে আইনজীবী, ছাত্র আইনজীবী। আচ্ছা, জিবি বানানে মনে হয় ওকে দীর্ঘিকার হবে, আইনজীবী বানানটা ভুল হয়েছে মনে হয় খুব সম্ভবত। আইনজীবী, ছাত্র আইনজীবী, তারপর হচ্ছে শিক্ষক। ওকে, এরপরে এই জায়গার মধ্যে আমি কিছু একটা বসবে। অপশন এ যেটা রয়েছে, অপশন এ এর মধ্যে রয়েছে ধরো সাহিত্য। অপশন বি এর মধ্যে রয়েছে ধরো ইঞ্জিনিয়ার। অপশন বি এর মধ্যে রয়েছে কি ইঞ্জিনিয়ার। ওকে, অপশন সি এর মধ্যে রয়েছে ফর এক্সাম্পল কি বলা যায়, সি এর মধ্যে রয়েছে কি বলা যায়, অপশন সি এর মধ্যে কার্টুনিস্ট। কি বলা যায়? কার্টুনিস্ট। এখন তোমাকে যদি বলা হয় এই তিনটার মধ্যে তুমি কোনটা নিবা, এই তিনটার মধ্যে তোমাকে যদি বলা হয় তোমার কাছে কোনটা রিলেভেন্ট মনে হয়, তিনটার মধ্যে আইনজীবী দীর্ঘইকার হবে। ওকে, তিনটার মধ্যে তোমার কোনটা রিলেভেন্ট মনে হয়? রিলেভেন্ট, কোনো মুখস্থ না, কিছুই নাই, তোমার কাছে কি মনে হয় কোনটা রিলেভেন্ট? ওকে, এই যে তিনটা আছে এখানে শূন্যস্থানের মধ্যে তোমার কাছে কি মনে হয় কোনটা রিলেভেন্ট তোমার কাছে মনে হয়? ইঞ্জিনিয়ার রিলেভেন্ট, তাই না? ইঞ্জিনিয়ার রিলেভেন্ট। কেন ইঞ্জিনিয়ার রিলেভেন্ট? দেখো এই যে ছাত্র এটা একটা প্রফেশন, আইনজীবী এটা একটা প্রফেশন, শিক্ষক এটা একটা প্রফেশন। তার মানে আমাকে এমন একটা প্রফেশন নিতে হবে, সাহিত্য কোনো প্রফেশন না, কার্টুনিস্ট প্রফেশন সবার জন্য না, এটা খুবই একটা সিলেক্টিভ ক্লাসের জন্য। তার মানে ইঞ্জিনিয়ার হচ্ছে কি প্রফেশন। তার মানে তোমাকে প্রশ্নটা বুঝে সিদ্ধান্ত নিতে হবে এটা কোন ধরনের অ্যানালজি। প্রত্যেকটা অ্যানালজি একটা অ্যানালজি আরেকটা অ্যানালজি থেকে আলাদা। আজকে আমরা ক্লাসে টোটাল 13 রকমের অ্যানালজি পড়ার চেষ্টা করব, টোটাল 13 রকমের অ্যানালজি। তাহলে চলো আমরা শুরু করে দিই। প্রথমেই দেখো অপশনগুলো একটু খেয়াল করো, এই পাশের এই অপশনগুলো প্রশ্নগুলো দেখো, এই প্রশ্নগুলো যে অ্যানালজি গুলো আছে চলো আমরা একটু ডিকোড করার ট্রাই করি। আমার সাথে সাথে তোমাদের কাজ হচ্ছে একটু মনোযোগ দিয়ে দেখা কেমনে প্রশ্নগুলো সমাধান করি। দেখো 1 নম্বর যে প্রশ্নটা দেখো, হ্যাপি মানে কি খুশি, জয়ফুল মানেও কি খুশি, হ্যাপি মানে খুশি, জয়ফুল মানেও খুশি। আচ্ছা তাহলে দেখো এটা কি, এটা হ্যাপির
এটা কি সিনোনিম, তাই না? সিনোনিম। আচ্ছা, তাহলে স্যাড মানে কি দুঃখ, তার মানে এই পাশেও যেটা বসবে একটা সিনোনিম বসবে, তাই না? একটা সিনোনিম বসবে। ফাইন, তাহলে আমরা সিনোনিম খুঁজে বের করি। আচ্ছা, স্যাড মানে দুঃখ, এক্সাইটেড মানে হচ্ছে উত্তেজিত, তার মানে কি সিনোনিম হয় নাই, তার মানে অপশন বি ক্রস। আচ্ছা, বোর্ড মানে বিরক্ত। আচ্ছা, মেলানকলি, মেলানকলি মানে হচ্ছে দুঃখ, মেলানকলি মানে হচ্ছে কি দুঃখ। এংরি মানে কি, এংরি মানে রাগান্বিত। তাহলে দেখো রাগান্বিত নাকি বিরক্ত নাকি দুঃখ, দুঃখের সাথে মানে এই স্যাডের সাথে কোনটা হবে বলো তো? মানে স্যাডের সিনোনিম কি, মানে স্যাডের সিনোনিম কি এংরি নাকি বোর্ড নাকি মেলানকলি, কি মনে হয় কোনটা? মানে আমাকে প্রথমেই দেখো, মানে আমাকে কিন্তু প্রথমেই ইয়া দিয়ে দিছে, মানে প্রথমেই একটা হিন্টস দিয়ে দিছে, একটা হিন্টস একদম প্রশ্নের শুরুতে একটা হিন্টস আছে, এখন হিন্টসটা ধরে আমাদেরকে আগাইতে হবে। তার মানে দেখো ওই শাহনাজ পারভিন বেশ ভালোভাবে উত্তর দিয়েছে, ইয়েস। তার মানে হিন্টসটা ধরে যদি আমরা আগাই, তার মানে আমরা এই যে সি নাম্বারটা হচ্ছে এখানে অ্যাপ্রোপ্রিয়েট। কিভাবে অ্যাপ্রোপ্রিয়েট? হ্যাপি মানে হচ্ছে আনন্দ, জয়ফুল মানেও আনন্দ, স্যাড মানেও দুঃখ, মেলানকলিও মানে কি দুঃখ। সুতরাং অপশন 1 নম্বর প্রশ্নের জন্য সি নাম্বারটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। এরপরে দেখো আমরা যদি 2 নম্বর প্রশ্নটাই যাই, কুইক, কুইক মানে তাড়াতাড়ি, ফাস্ট মানেও তাড়াতাড়ি, তাই না? কুইক মানেও তাড়াতাড়ি, ফাস্ট মানেও তাড়াতাড়ি। ওকে, কুইক যেহেতু তাড়াতাড়ি, ফাস্ট যেহেতু তাড়াতাড়ি, তার মানে এটা একটা সিনোনিম। তাহলে স্লো, স্লো এর পরে এখানে যেটা বসবে সেটাও একটা সিনোনিম হবে। আচ্ছা, তাহলে দেখো এনার্জেটিক, আমরা যদি দেখি এনার্জেটিক, এনার্জেটিক মানে কি? এনার্জেটিক মানে হচ্ছে কি খুবই প্রাণবন্ত। স্লো মানে কি, মানে কি দুঃখ। সুতরাং অপশন 1 নম্বর প্রশ্নের জন্য সি নাম্বারটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। এরপরে দেখো আমরা যদি 2 নম্বর প্রশ্নটাই যাই, কুইক, কুইক মানে তাড়াতাড়ি, ফাস্ট মানেও তাড়াতাড়ি, তাই না? কুইক মানেও তাড়াতাড়ি, ফাস্ট মানেও তাড়াতাড়ি। ওকে, কুইক যেহেতু তাড়াতাড়ি, ফাস্ট যেহেতু তাড়াতাড়ি, তার মানে এটা একটা সিনোনিম। তাহলে স্লো, স্লো এর পরে এখানে যেটা বসবে সেটাও একটা সিনোনিম হবে। আচ্ছা, তাহলে দেখো এনার্জেটিক, আমরা যদি দেখি এনার্জেটিক, এনার্জেটিক মানে কি? এনার্জেটিক মানে হচ্ছে কি খুবই প্রাণবন্ত। স্লো মানে কিন্তু প্রাণবন্ত না, এনার্জেটিক মানে প্রাণবন্ত, কিন্তু স্লো মানে প্রাণবন্ত না। আমাকে একটা সিনোনিম খুঁজে বের করতে হবে। র্যাপিড, র্যাপিড মানেও কিন্তু দ্রুত, কিন্তু যেটা কিনা স্লো এর সিনোনিম না, তার মানে আমি র্যাপিডও নিতে পারছি না, অ্যাক্টিভও হচ্ছে না, কারণ অ্যাক্টিভ মানে কর্মঠ, তাহলে স্লো এবং অ্যাক্টিভ সেম না, তার মানে আমাকে নিতে হবে স্লাগিশ। স্লাগিশ মানে কি? স্লাগিশ মানে হচ্ছে অলস, স্লাগিশ মানে হচ্ছে কি অলস। তুমি এক ধরনের মানুষ দেখবা যারা সব সময় মনে হয় এরা ঘুমায়, সব সময় এরা ঘুমের মধ্যে থাকে। তুমি দেখবা এরকম এক ধরনের মানুষ আছে যারা প্রতিনিয়ত ঘুমায়, স্কুলে ঘুমায়, বাসায় ঘুমায়, বাসে ঘুমায়, গাড়িতে ঘুমায়, ওদেরকে আমরা লেট লতিফ বলতাম, বুঝছো, স্কুল কলেজে থাকতে। তার মানে স্লাগিশ যারা, তারাও খুব স্লো। ওই যে বলে না যে কিরে বান্টি তোর সাবান স্লো না কিরে, তার মানে কি খুবই স্লো টাইপের যারা, এরা হচ্ছে স্লাগিশ। তার মানে আমাকে সিনোনিম খুঁজে বের করতে বলছে। ওকে, 3 নাম্বার প্রশ্নটায় যদি যাও তাহলে তুমি কি দেখো, লার্জ, লার্জ মানে কি? লার্জ মানে বিগ, বড়, তার মানে এইটা সিনোনিম। তাহলে টাইনি মানে ছোট, তার মানে এখানে আমার যেটা বসবে সেটাও হবে কি ছোট। তার মানে 4টা অপশনের মধ্যে ছোট কোনটা? হিউজ, হিউজ মানে তো বড়, এনরমাস মানেও বড়, মেসিভ মানেও বড়, তার মানে আমরা এখানে অ্যানালজি কোনটা হচ্ছে? এখানে হচ্ছে টাইনি মানে কি স্মল, টাইনি মানে হচ্ছে কি স্মল। একইভাবে আমরা যদি পরেরটা দেখি, সাইলেন্ট, সাইলেন্ট মানে কি শান্ত, কোয়াইট, কোয়াইট মানেও শান্ত, তাই না? লাউড, লাউড মানে হচ্ছে কি, লাউড মানে হচ্ছে একদম খুবই উচ্চ স্বরে যেটাকে আমরা বলি। তার মানে আমাদের লাউডের একটা সিনোনিম নিতে হবে, তাই না? তাহলে সিনোনিম সাইলেন্ট বলা যায় না, স্টিল বলা যায় না, কাম বলা যায় না, কারণ এই সব 3টা মানে হচ্ছে শান্ত। তার মানে আমরা কোনটা নিতে পারি? আমরা নয়েজি কে নিতে পারি। নয়েজি মানে হচ্ছে কি সুরগল, লাউড মানে হচ্ছে কি সুরগল। তার মানে দেখো এই যে এই ধরনের সিনোনিম গুলা, এই অ্যানালজি গুলাকে বলা হয় সিনোনিমাস অ্যানালজি। কি অ্যানালজি? সিনোনিমাস অ্যানালজি। সিনোনিমাস অ্যানালজি হচ্ছে, অর্থাৎ শুরুর হিন্টসটা যদি তুমি দেখো সিনোনিম ভিত্তিক হচ্ছে, এটাকে কি বলা হয়? সিনোনিমাস অ্যানালজি। ওকে, তাহলে এই 5 নাম্বারটা কি হবে তোমরা একটু বলো তো, 5 নাম্বারটা কি হবে? 5 নাম্বারটা কি হইতে পারে? 5 নাম্বারটা কি হইতে পারে? 5 5 কি হইতে পারে? 5 তোমাদের কাছে কি মনে হয় 5 উত্তরটা কি হইতে পারে? ব্রেভ, ব্রেভ মানে কারিজিয়াস, ব্রেভ মানে কারিজিয়াস। তাহলে টিমিড, টিমিড মানে হচ্ছে কি জানো? টিমিড মানে ভীতু, টিমিড মানে হচ্ছে ভীতু। তার মানে টিমিড যেহেতু ভীতু, দেখো দেখো ব্রেভ মানে কারিজিয়াস, ব্রেভ মানে হচ্ছে কারিজিয়াস, তাহলে মানে ব্রেভ এবং কারিজিয়াস কি সিনোনিম। তাহলে টিমিড আছে আমার এখানে, টিমিড, তাহলে টিমিড মানে হচ্ছে কি ভীতু, তার মানে আমার এই পাশে এমন কিছু একটা বসবে যেটার অর্থ কি ভীতু। আচ্ছা, তাহলে দেখো এই যে
বোল্ড, বোল্ড মানে হচ্ছে কি সাহসী, কিন্তু আমার বসাইতে হবে ভীতু। অ্যাডভেঞ্চারাস, অ্যাডভেঞ্চারাস মানে সাহসী, আমাকে বসাইতে হবে ভীতু। হিরোইক, হিরোইক মানেও সাহসী, কিন্তু আমাকে বসাইতে হবে ভীতু। তার মানে আমরা কোনটা বসাইতে পারি? ফিয়ারফুল বসাইতে পারি। আমরা কোনটা বসাইতে পারি? ফিয়ারফুল। তার মানে 5 নম্বরের উত্তরটা হচ্ছে কি ফিয়ারফুল, রাইট? 5 নম্বরের উত্তর ফিয়ারফুল। ইয়েস, শাহনাজ, মৌ, নিশি, ওরা গুড, তোমরা হচ্ছে ভালো রেসপন্স করছো এবং সঠিক উত্তর দিচ্ছ। ওকে ফাইন, গ্রেট। তারপর হচ্ছে ফাইজা। আচ্ছা, এরপর দেখো এগুলো হচ্ছে সিনোনিম ভিত্তিক অ্যানালজি। আচ্ছা, একটা স্ক্রিনশট নাও, এটা তুমি বাসায় করবা, বাসায় করে তারপর হচ্ছে তুমি হচ্ছে ইয়া করবা। যেমন এগুলো সিনোনিম ভিত্তিক অ্যানালজি, যেমন ক্লিয়ার মানে কি? ক্লিয়ার মানে স্পষ্ট, অবভিয়াস, দুইটা সিনোনিম। তাহলে অ্যাম্বিগুয়াস, অ্যাম্বিগুয়াস মানে কি? যেটা স্পষ্ট না, অস্পষ্ট। স্পষ্ট না, যেটা অস্পষ্ট, তার মানে আমাকে এমন কিছু নিতে হবে যেটা মানে অস্পষ্ট। কিন্তু সার্টেন মানে স্পষ্ট হবে না, ক্লিয়ার মানে স্পষ্ট, এটাও হবে না। ট্রান্সপারেন্ট মানে স্পষ্ট, এটাও হবে না। ভেগ, ভেগ মানে কি? অস্পষ্ট। তার মানে অ্যাম্বিগুয়াস এর সাথে আমরা কি নিতে পারি? ভেগ, এই জিনিসটা নিতে পারি। তার মানে আমরা দেখলাম এই সিনোনিমাস অ্যানালজি আমাদের হয়। তার মানে এক ধরনের অ্যানালজি, সেটা হচ্ছে সিনোনিমাস অ্যানালজি। প্রশ্নটা পড়ে আমাকে বুঝতে হবে শুরুতে কোন ধরনের হিন্টস দেওয়া আছে। হিন্টসটা যদি আমি দেখি সিনোনিম ভিত্তিক হচ্ছে, তার মানে এটা হচ্ছে কি সিনোনিমাস অ্যানালজি। এরপরে আসো আমাদের পরবর্তীতে একটা টাইপ আমরা পড়ে আসি পিছন থেকে, একদম শেষের দিকে একটা টাইপ পড়ি। সেই টাইপটা হচ্ছে তোমার কোয়ান্টিটি অ্যানালজি, যেটা দিয়ে পরিমাণ বুঝায়। খেয়াল করো, কোয়ান্টিটি অ্যানালজি যেটা দিয়ে পরিমাণ বুঝায়। আমরা একটু খেয়াল করো প্রশ্নটার প্যাটার্নটা দেখো একটু মনোযোগ দিয়ে। প্রশ্নের প্যাটার্নটা দেখো, ওয়ান কে সিঙ্গেল বলা হয়, তাই না? ওয়ান কে যদি সিঙ্গেল বলা হয়, তাহলে টু কে কি বলা হবে? বলো, টু কে কি বলা হয়? ওয়ান কে যদি সিঙ্গেল বলা হয়, তাহলে টু কে কি বলা হবে? বলো, এটা কি খুব কঠিন? ওয়ান কে বলা হয় সিঙ্গেল, তাহলে টু কে কি বলা হবে? বলো, ওয়ান কে যদি সিঙ্গেল বলা হয়, তাহলে টু কে কি বলা হবে? একদম সহজ না জিনিসটা? একদম সহজ। ওকে ফাইন। আচ্ছা, এখানে একটা জিনিসটা দেখো, অনেকে দেখো এই কাপল মানেও কিন্তু দুইজনই হয়, তাই না? পেয়ার মানেও কিন্তু দুইজনই হয়, টুইন মানেও কিন্তু দুইজনই হয়, ডাবল মানেও কিন্তু দুইজনও হয়। কিন্তু তোমার প্যাটার্নটা বুঝতে হবে। ওয়ানের একটু প্যাটার্নটা দেখো, 1 2, তার মানে কি সিঙ্গেল ডাবল। খেয়াল করো, সিঙ্গেল ডাবল। ওয়ানের পরে যেহেতু টু বসছে, তার মানে সিঙ্গেলের পরে কি বসবে? ডাবল বসবে। সিঙ্গেলের পরে কি কাপল হয়, নাকি পেয়ার হয়, নাকি টুইন হয়, নাকি ডাবল হয়? সেক্ষেত্রে ডাবল হবে। প্যাটার্নটা খেয়াল করো, 1 2, তাহলে সিঙ্গেল ডাবল। 1 2 3, তাহলে সিঙ্গেল ডাবল, সিঙ্গেল ডাবল। তারপরে হওয়ার কথা ছিল কি ট্রিপল। আমার যদি আরেকটা সংখ্যা থাকতো, তাহলে এটা কি হইতো? ট্রিপল হইতো। তাহলে 1 1 2 3, তাহলে সিঙ্গেল ডাবল ট্রিপল। এই প্যাটার্নটা দেখো। তুমি তুমি হয়তো কাপল মনে করতে পারো, কাপল কাপল মানেও তো দুই, কিন্তু এখানে কাপল দুই দেওয়া যাবে না, সবগুলাই দুই। পেয়ার মানে দুই, টুইন মানেও দুই। কিন্তু এইখানের প্যাটার্নটা তোমাকে বুঝতে হবে, এইখানের অ্যানালজিটা তোমাকে বুঝতে হবে। সিঙ্গেলের পরে হবে কি? ডাবল। ফাইন, এটা হচ্ছে কোয়ান্টিটি অ্যানালজি। বুঝছো কিনা বাবা? বুঝছো কিনা ব্যাপারটা? জান্নাতুল ফেরদৌস কাপল হবে না। তুমি যেটাকে কাপল বুঝছো, এটা কাপল হবে না, এটা ডাবল হবে। ইয়াস, এটা ডাবল হবে। ওকে ফাইন। আচ্ছা, এবার দেখো আমরা 100 মানে 72টা যাই। 100 মানে 172, 100 এর সাথে 1000 হয়েছে, তাই না? 100 এর সাথে যেহেতু 1000 হয়েছে, ওকে, তার মানে 100 কে কনভার্ট করা হয়েছে 1000 এ। 100 কে কনভার্ট করা হয়েছে মোটামুটি বলা যায় 1000 কে 1000 এ, তাই না? আচ্ছা, তার মানে 100 এর সাথে কত গুণ দেওয়া হয়েছে? 100 এর সাথে 10 গুণ দেওয়ার কারণে 1000 পাইছি আমরা, তাই না? ওকে। আচ্ছা, আবার খেয়াল করো, তাহলে 1000, এবার 1000 কে আমরা কি করব? তাহলে 1000 এর একটা কাজ করি, প্যাটার্নটা খেয়াল করো। 100 এর সাথে 10 গুণ দেওয়ার কারণে 1000 হয়েছে। তাহলে 1000 কে যদি আমরা 10 দিয়ে গুণ দেই, তাহলে কি দাঁড়াচ্ছে? আবার দাঁড়াচ্ছে কি 1000 প্লাস 0, তার মানে 10000 হচ্ছে। তাহলে 10000 মানে কি? 10000 মানে কি মিলিয়ন? 10000 মানে কি ট্রিলিয়ন? 10000 মানে কি বিলিয়ন? নাকি 10000 মানে 10,000? 10000 মানে 10,000, রাইট? যদিও অনেক বইয়ের উত্তর মিলিয়ন দেওয়া আছে, কিন্তু আমরা রেশনালি করবো। আমরা যদি রেশনালি করি, তাহলে দেখো এটার উত্তরটা কি হচ্ছে? এটার উত্তরটা হচ্ছে 10,000। বুঝেছো কিনা? প্যাটার্নটা বুঝছো? প্যাটার্নটা বুঝছো? যদিও শুভম তুমি মিলিয়ন বলেছো, যদিও এটা মিলিয়ন অনেক জায়গায় উত্তর দেওয়া আছে, কিছু জায়গায় 10,000 দেওয়া আছে। আমার কাছে মনে হয় এটা 10,000 এপ্রিপিয়েট, কারণ এটার মধ্যে যে অ্যানালজিটা আছে, যে বইয়ের মধ্যে দেওয়া আছে মিলিয়ন, এটার ব্যাখ্যাটা দিছে কি যে আমরা এটা এভাবে দেই 100 মিলিয়ন বিলিয়ন, আমরা এভাবে বলি। ওইটা না, জাস্ট এইটার প্যাটার্নটা দেখো। ম্যাথমেটিক্যালি যদি দেখো, তাহলে এটা ইন্টারনাল প্যাটার্ন, এটাই আসে। বুঝেছো কিনা? সবাই বুঝেছো? ওকে ফাইন। এরপর আসো আমার পরবর্তী কোয়েশ্চেনটা দেখে। দেখো, হোল মানে কি? পুরোটা।
হোল মানে হচ্ছে পুরোটা, হোলের একটা অংশ হচ্ছে হাফ, তাই না? হোলের একটা অংশ হচ্ছে হাফ। আচ্ছা তাহলে কোয়ার্টার, কোয়ার্টার কিসের অংশ? কোয়ার্টার কিসের অংশ? কোয়ার্টার কি ডলারের অংশকে কোয়ার্টার বলে, নাকি পার্টের অংশকে কোয়ার্টার বলে, নাকি সেন্টের অংশ? সেন্ট মানে হচ্ছে কি আমরা বাংলায় যেটাকে পয়সা বলি, ডলারের ক্ষুদ্রতম অংশ, ডলারের ক্ষুদ্রতম অংশকে সেন্ট বলে। তাহলে এই কোয়ার্টার মূলত কাকে বলা হয়? কোয়ার্টার মানে হচ্ছে জানো, এইটাকে এই সংখ্যাটাকে কোয়ার্টার বলে। এটাকে 1/4, 1/4 কে এক কোয়ার্টার বলে। তোমরা গ্রিল খাইতে যারা যাও, তোমরা গ্রিল খাইলে দেখো মুরগিটাকে 4 ভাগ করে, 4 ভাগের প্রত্যেকটা একটাকে কি বলা হয়? এক কোয়ার্টার, এক কোয়ার্টার, এক কোয়ার্টার। তার মানে এক কোয়ার্টার কথাটার মানে হচ্ছে কি 4 ভাগের 1 ভাগ। এই 4টাকে যখন ভাগ করা হয় তখন এই জিনিসটা ভগ্নাংশ হয়ে যায়। কি হয়ে যায়? ভগ্নাংশ হয়ে যায়। আর যখন ভগ্নাংশ হয়ে যায় কোয়ার্টার, তখন এই জিনিসটাকে ফ্র্যাকশন বলে। আমরা জানি ভগ্নাংশ জিনিসটাকে কি ফ্র্যাকশন বলা হয়, তাই না? তার মানে দেখো এই 4-এর এই 1, এই অংশটাকে আমরা কোয়ার্টার বলছি। কি বলছি? কোয়ার্টার বলছি, তাই না? 4-এর 1-কে আমরা কি বলছি? কোয়ার্টার বলছি। ফাইন, এটাই তো ব্যাপারটা, 4-এর 1-কে। এখন এটা যখন আমরা করব, এই পুরাটাকে একসাথে কি বলা হবে? এই পুরাটাকে একসাথে ভগ্নাংশ বলা হবে। বুঝেছো তোমরা? তো তার মানে আমরা বলতে পারি কি হোলের অর্ধেক হাফ, আর কোয়ার্টার হচ্ছে কি ফ্র্যাকশনের অর্ধেক। তোমরা বুঝেছো কিনা? বুঝছো এই প্যাটার্নটা? বুঝছো কিনা এই প্যাটার্নটা? ওকে ফাইন, গ্রেট গ্রেট। আচ্ছা তারপর দেখো আমাদের যদি 174 আমরা দেখি, এখানে কি হয়েছে? 110, 1 এর পরে 10 আসতেছে, তাহলে 10 এর পরে কি আসবে বলো? 1 এর পরে 10, তাহলে 10 এর পরে কি আসবে? 110। প্যাটার্নটা কি হয় আমাদেরকে কি বলে? 110, তারপরে প্যাটার্নটা তাহলে কি আসবে? 110, 10 এর পরে কি 100 নাকি 20 নাকি 50 নাকি 1000? কোনটা আসে? মানে তোমার কাছে প্যাটার্নে কি মনে হয়? প্যাটার্নে 100 মনে হয়, রাইট? এটা 100 হবে। তাহলে 110 10 গুণ 10 গুণ করে বাড়তেছে। আচ্ছা এবার দেখো 175, ডজেন, ডজেন মানে 12, ডজেন মানে হচ্ছে কি 12। আমরা জানি 12টাকে কি বলা হয়? ডজেন বলা হয়, তাই না? আচ্ছা 12টাকে ডজেন বলা হয়। আচ্ছা তাহলে স্কোর মানে কি? এই স্কোর কথাটার মানে কি? এটা আবার ভর্তি পরীক্ষায় কিন্তু আসছে, আবার ভর্তি পরীক্ষায় চিটাগং ইউনিভার্সিটিতে ডি ইউনিটে এটা আসছে। স্কোর মানে কি? মনে রাখবা এই 20, এই 20 কে স্কোর বলা হয়। কি বলা হয়? 20 কে স্কোর বলা হয়। খেয়াল করো, 20 কে স্কোর বলা হয়। স্কোর, এই স্কোর কথাটার মানে হচ্ছে 20। আমরা 20 বলি না, এই স্কোর মানে হচ্ছে 20। এই স্কোর কথাটার মানে হচ্ছে কি 20। 1 20, 2 20, 3 20। 1 কোর মানে স্কোর মানে হচ্ছে 1 20, 2 স্কোর মানে হচ্ছে 2 20, 3 স্কোর মানে হচ্ছে 3 20। তার মানে ডজেন যদি 12 হয়ে থাকে তাহলে স্কোর হবে কত? স্কোর হবে 20। তাহলে 20 কোনটাতে আছে? 30, এটা হবে না, 50 হবে না, 15 হবে না, তাহলে হবে কি 20। তাহলে ডজেন যদি 12 হয়ে থাকে স্কোর হবে কত? 20-তে। আই হোপ তোমরা বুঝতে পেরেছো, তাই না? আচ্ছা এরপরে আসো আমাদের পরবর্তী প্রশ্নটাতে যদি আমরা যাই, পরবর্তী প্রশ্নটাতে কি আছে দেখো, 176 নম্বর প্রশ্ন কি আছে দেখো, পেয়ার। পেয়ার মানে 2। আমরা জানি পেয়ার মানে, পেয়ার মানে জোড়া, জোড়া মানে 2-এ হয়। তার মানে এটাই বলে দিছে এখানে। তাহলে ট্রিও, ট্রিও মানে কতই ট্রিও হয়? ট্রিও মানে হচ্ছে 3-এ ট্রিও হবে। তার মানে আমরা জানি 6-এ হবে না, 5-এ হবে না, 4-এ হবে না, হবে কত? ট্রিওতে। তাহলে পেয়ার যদি 2-এ পেয়ার হয় তাহলে 3 হবে ট্রিও। ওকে। সিঙ্গেল যদি 1 হয়, সিঙ্গেল যদি 1 হয় তাহলে কাপল মানে 2, কাপল মানে হচ্ছে কি 2। ওকে। সেঞ্চুরি, সেঞ্চুরি মানে 100, 100-তে হয় সেঞ্চুরি। তাহলে ডিকেড, ডিকেড কততে হয়? 25-এ ডিকেড হয় নাকি 50-এ ডিকেড নাকি 10-এ ডিকেড নাকি 20-এ ডিকেড? কততে ডিকেড হয়? মানে আমি যদি ডিকেড হইতে যাই আমার লাগবে কত? আমার যদি ডিকেড প্রয়োজন হয় কখনো, তাহলে ডিকেড যদি প্রয়োজন হয় তাহলে আমার লাগবে কোনটা? ফর এক্সাম্পল আমার ডিকেড প্রয়োজন, আমার ডিকেড যদি প্রয়োজন হয় তাহলে আমার কোনটা লাগবে বাবা? আমরা জানি, আমরা জানি প্রত্যেক 10 বছরে 1 দশক। ডিকেড শব্দটার মানে হচ্ছে দশক, দশক। তার মানে এই ডিকেড কথাটার মানে হচ্ছে দশক। ওকে। 2-এর 4 মানে 2 গুণ বাড়ছে, তার মানে 4ও কি হবে? 2 গুণ বাড়বে। তাহলে 4 দোকানে কত হবে? 8 হবে। খেয়াল করো, 2 দোকানে 4, তাহলে 4 দোকানে কত হচ্ছে? 8। তাহলে 6 হচ্ছে না, 12 হচ্ছে না, 10ও হচ্ছে না, তাহলে হবে কি 8। দেখো এগুলো আমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে মেন্টাল এবিলিটি, মেন্টাল এবিলিটি তো আমাদের কাজে লাগে। মেন্টাল এবিলিটি আমরা যখন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে যাব, সেখানে মেন্টাল এবিলিটির প্রশ্ন থাকে। সেই মেন্টাল এবিলিটি এই ধরনের প্যাটার্ন ভিত্তিক প্রশ্ন আমাদের এসে থাকে। ফাইন। আচ্ছা তারপরে দেখো আমাদের 180 নম্বর প্রশ্নটা দেখো, ট্রিপল। ট্রিপলও হয় 3, তাহলে কোয়াড্রুপল মানে কি? কোয়াড্রুপল মানে কি বলো? ট্রিপল যদি 3-তে হয় তাহলে কোয়াড্রুপল মানে কি? কোয়াড্রুপল নো 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 8 নো নো। অনেকে বলছে, অনেকে বলছে
মানে 180 নাম্বারটা, 180 নাম্বারটা, আমি 180 নাম্বারের কথা বলছি বাবা, 180 এর কথা বলছি, 180। ইয়েস ইয়েস রাইট। ট্রিপলের 3 কে দেখো, এটাকে ডাবল বলা হয়, এটাকে ডাবল বলা হয়। ডাবল মানে 2, তারপর হচ্ছে দেখো আমরা যদি এভাবে প্যাটার্নটা দেখি, 1 মানে সিঙ্গেল, 1 মানে সিঙ্গেল, 2 মানে হচ্ছে ডাবল, 2 মানে হচ্ছে ডাবল, 3 মানে হচ্ছে ট্রিপল, 3 মানে হচ্ছে ট্রিপল, আর এই 4 কথাটার মানে হচ্ছে এই যে কোয়াড্রুপল। এই 4 কথাটার মানে হচ্ছে কি কোয়াড্রুপল, তার মানে আমরা বলতে পারি কি এটা 4 হবে। তাহলে ট্রিপল 3, কোয়াড্রুপল হচ্ছে কি 4, কোয়াড্রুপল হচ্ছে 4। তো তার মানে দেখো আমাদের এই কোয়ান্টিটি বেস কোয়েশ্চেন গুলো আসে, এই কোয়ান্টিটি বেস কোয়েশ্চেন গুলো তোমাকে কোয়েশ্চেনটা দেখে তারপরে প্যাটার্নটাকে কি করতে হবে, অ্যাসেস করতে হবে। এবার আসো আমাদের পরবর্তীতে একটা ইন্টারেস্টিং একটা প্যাটার্ন রয়েছে। এই প্যাটার্নটা হচ্ছে কি, যেমন আমি হচ্ছে টিচার, আমার দরকার কি হয় মার্কার, এখন বর্তমানে আমার মার্কার প্রয়োজন হয়, বা আমার হচ্ছে কি আগে টিচারদের কি প্রয়োজন হতো, চক প্রয়োজন হতো, তাই না, চক চক দিয়ে টিচাররা কি লিখতো। ঠিক একইভাবে প্রফেশনের সাথে কোন কাজটা যায় বা কোন কোন বস্তুটা যায়, এই ধরনের একটা অ্যানালজি আছে। চলো আমরা সেই অ্যানালজিটা একটু পড়ি, খুব মনোযোগ দিয়ে দেখো। এই অ্যানালজি গুলো পরীক্ষায় আমরা প্রায় সময় আসতে দেখেছি, বুঝেছো, আমরা যে অ্যানালজি গুলো প্রায় সময় আসতে দেখেছি। চলো আমরা প্রচুর অ্যানালজি আছে, আমরা এগুলা ক্লাসে আমরা প্র্যাকটিস করব। চলো আমরা এই অ্যানালজিটা একটু আমরা পড়ে দেখি। আচ্ছা, এটাতে একটু পরে আসবো, এটাতে একটু পরে আসছি। আচ্ছা, এইটাতে আমরা দেখি, চলো এটা হচ্ছে পারফর্মার এবং অ্যাকশন অ্যানালজি। ওকে ফাইন, খুব মনোযোগ দিয়ে দেখো, খুব মনোযোগ দিতে হবে, খুব একটু মনোযোগ দাও সবাই। আচ্ছা আচ্ছা একটু মনোযোগ দাও। কার্পেন্টার, এই কার্পেন্টার কি দিয়ে কাজ করে, কার্পেন্টার কাজ করে হ্যামার দিয়ে কাজ করে, তাই না, কার্পেন্টার কাজ করে হ্যামার দিয়ে। কার্পেন্টার মানে কি, কার্পেন্টার মানে হচ্ছে যারা কাঠ কাটে, ছুতার, আমরা ছুতার বলি না, যারা বিভিন্ন ফার্নিচার বানায়, কাঠের ফার্নিচার বানায়, তাদেরকে আমরা বেসিক্যালি কার্পেন্টার বলি, তাই না। এই কার্পেন্টার কি করে, হ্যামার দিয়ে কাজ করে। তাহলে বেকার, এই বেকার যারা, তারা কি দিয়ে কাজ করে বলো, তারা কি নাইফ দিয়ে কাজ করে, নাকি স্পেচুলা দিয়ে কাজ করে, নাকি ওভেন দিয়ে কাজ করে, নাকি মিক্সার দিয়ে কাজ করে বলো। যদি কার্পেন্টার হ্যামার দিয়ে কাজ করে থাকে, তাহলে এই যে যারা বেকার, এবার আসো বেকার মানে কি, বেকার মানে কি, যারা হচ্ছে ওই যে ও বেক করে, বেক কি করে, বেক হচ্ছে কেক বেক করে, ব্রেড বেক করে, তো কারা বেক করে, যারা হচ্ছে যারা বেক করে তাদেরকে আমরা বেকার বলি, তাই না। এই বেকারের মূলত কোনটা ব্যবহার করে, ওভেন ব্যবহার করে, কি ব্যবহার করে, ওভেন ব্যবহার করে। ওকে, 52 কোয়েশ্চেনে দেখো, আর্টিস্ট কাজ করে ব্রাশ নিয়ে, আর্টিস্টের কাজ হচ্ছে কি ব্রাশ নিয়ে, ব্রাশ ছাড়া আর্টিস্ট ব্রাশ করতে পারে না, তাই না। তাহলে আমরা কি বলতে পারি, রাইটার, রাইটার কাজ করে কি নিয়ে, পেপার নিয়েও কাজ করে, ক্যানভাস নিয়েও কাজ করে, বুক নিয়েও কাজ করে, পেন নিয়েও কাজ করে বলো। আর্টিস্ট হচ্ছে ব্রাশ, তাহলে রাইটারের সাথে কিসের সম্পর্ক, রাইটারের সাথে সম্পর্কটা কিসের বলো। আর্টিস্ট যদি ব্রাশ হয়ে থাকে তাহলে রাইটারের সম্পর্ক কি, রাইটার কি দিয়ে মানে তার শিল্পকর্ম লিখে বলো। এ সিম্পল একটা বিষয়, এগুলো পরীক্ষায় আসছে। ইয়াস, রাইটার হচ্ছে কি, রাইটারের সাথে সম্পর্ক হচ্ছে বেসিক্যালি পেনের সম্পর্ক। ওকে, এবার সে গার্ডেনার, গার্ডেনার হচ্ছে কি শাবল, এটাকে আমরা বাংলায় শাবল বলি না, যেখানে শাবল দিয়ে কি করে মাটি খুঁড়ে ডিগিং করে, তাই না। তাহলে ডক্টর, আমরা ডক্টর কি করে, ডক্টর কি পেশেন্ট, ব্যান্ডেজ, মেডিসিন, নাকি স্ট্যাথোস্কোপ, কোনটা ব্যবহার করে ডক্টর, ডক্টর বেসিক্যালি কোনটা ব্যবহার করে, গার্ডেনার ব্যবহার করে শাবল, আর ডক্টর কোনটা ব্যবহার করে। আমরা ডক্টরের সিগনিফাইং ক্যারেক্টারিস্টিক্স কি, আমরা যদি ডক্টরের একটা সিগনিফাইং ক্যারেক্টারিস্টিক্স দেখতে চাই, তাহলে আমরা ডক্টরকে কিভাবে চিনি, আমরা ডক্টরকে বেসিক্যালি স্ট্যাথোস্কোপ দিয়ে চিনি। স্ট্যাথোস্কোপ কোনটা, যেটা গলার মধ্যে পেঁচায় রাখে, সেটাকে স্ট্যাথোস্কোপ বলে, তাই না। আচ্ছা, শেফ, শেফ, শেফ মানে হচ্ছে রাঁধুনি, রাঁধুনি নাইফ দিয়ে ছুরি দিয়ে কাটে, তাই না। শেফের কাজ হচ্ছে কি, শেফের কাজ হচ্ছে ছুরি নিয়ে কাটাকাটি করে। তাহলে টেইলর, যিনি হচ্ছেন দর্জি, দর্জি কি নিয়ে কাজ করে, দর্জি কি বাটন নিয়ে কাজ করে, থ্রেড নিয়ে কাজ করে, ক্লথ নিয়ে কাজ করে, নিডল নিয়ে কাজ করে। দর্জি মানে, শেফ তো হচ্ছে চাকু দিয়ে কাটে, তাইলে এই যে টেইলর, টেইলর কি দিয়ে কাজ করে বলো, টেইলরের কাজটা কি দিয়ে, নিডল মানে কি, নিডল, নিডল মানে হচ্ছে সুই, নিডল মানে হচ্ছে কি সুই। আমরা জানি একটা টেইলর কখনো কি ছাড়া না, শেফ তো খাবার বানায়, টেইলর কাজ করে ক্লথ নিয়ে, কিন্তু কাজের উপাদানটা কি, এখানে কিন্তু দেখো প্রত্যেকটা হচ্ছে উপাদান, ইনস্ট্রুমেন্ট, তার মানে তোমাকে একটা ইনস্ট্রুমেন্ট বাছাই করতে হবে, কোনটা ইনস্ট্রুমেন্ট। তার মানে ক্লথ কিন্তু ইনস্ট্রুমেন্ট না, বাটন ইনস্ট্রুমেন্ট, নিডল ইনস্ট্রুমেন্ট,
তবে টেইলর বেসিকলি এই সুই নিয়ে হচ্ছে কাজ করে, এদের মূল কাজটা হচ্ছে কিন্তু সুই নিয়ে না। শ্রেয়সী দত্ত না, টেইলর কাপড় বানায় ঠিক আছে, কিন্তু কাপড়টা কি দিয়ে বানায়? কাপড়টা বানায় মূলত হচ্ছে সুই সুতা দিয়ে, তাই না? সুই সুতা ছাড়া কি বানাইতে পারে? মূলত শেফ যিনি উনি রান্না করে উনি খাবার বানায়, কিন্তু খাবারটা কি দিয়ে উনি কাটে? উনি নাইফ দিয়ে খাবার কাটে। তার মানে সম্পর্কটা বুঝতে হবে, এখানে একটা ইনস্ট্রুমেন্টাল রিলেশন। তার মানে যে ধরনের ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে সেই ইনস্ট্রুমেন্টটা এখানে নেওয়ার কথা বলা হয়েছে। কোন ইনস্ট্রুমেন্টটা এখানে ব্যবহার করছে? তার মানে এখানে ব্যবহার করছে কোনটা? উনি নিডল ব্যবহার করছে, তাই না? ওকে, মেকানিক কি ব্যবহার করে? রেঞ্চ ব্যবহার করে। রেঞ্চ, আমরা রেঞ্চ চিনি কি? রেঞ্চ কোনটাকে বলে? এই রেঞ্চ, এই জিনিসটাকে রেঞ্চ বলে। দেখো এইটাকে রেঞ্চ বলে, এটা হচ্ছে কি রেঞ্চ। দেখতে পাওয়া যাচ্ছে, আমরা স্কুল কলেজে আমরা হচ্ছে বাসায় এই রেঞ্চ ব্যবহার করি, তাই না? আমাদের বাসায় অনেকের বাসায় রেঞ্চ আছে, তাই না? এই রেঞ্চ গুলো আছে, এগুলাকে রেঞ্চ বলে। তাহলে মেকানিক কি ব্যবহার করে? এই রেঞ্চ ব্যবহার করে। মেকানিক যদি এই রেঞ্চ ব্যবহার করে, তাহলে ইলেকট্রিশিয়ান কি ব্যবহার করে বলো? মেকানিক যদি রেঞ্চ ব্যবহার করে, তাহলে ইলেকট্রিশিয়ান কি ব্যবহার করে? আমরা জানি মেকানিক তো রেঞ্চ ব্যবহার করছে, তাহলে ইলেকট্রিশিয়ান কি ব্যবহার করে বলো? ইলেকট্রিশিয়ান কি? একদম কোর জিনিসটা উত্তর হবে ইয়েস। মেকানিক ব্যবহার করে রেঞ্চ, তাহলে ইলেকট্রিশিয়ান কি ব্যবহার করবে? আমরা যদি বলতে যাই তাহলে ইলেকট্রিশিয়ান কি ব্যবহার করবে? টেস্টার ব্যবহার করবে। টেস্টার ওকে, টেস্টার ওকে। তবে সবাই যদি যে প্রশ্নের উত্তর দাও সেই তো মানে প্রশ্ন ভুল হয়, সেই প্রশ্ন ভুল হয়। কারণ আমাদের গ্রামগঞ্জে বা আমাদের এলাকায় টেস্টার বলতে যেটা বুঝায় এই ধরনের কোনো ইনস্ট্রুমেন্ট এক্সিস্ট করে না। এটার নাম কেন টেস্টার বলে? এই কারণে টেস্টার বলে, কারণ এটা দিয়ে টেস্ট করা হয়। এখন টেস্ট, এটা দিয়ে যে টেস্ট করা হয় ব্যাপারটা এমন না, টেস্ট অনেক কিছু দিয়ে করা যায়। যেহেতু আমরা বেশিরভাগ হচ্ছে ওইটা দিয়ে টেস্ট করে, মানে ওই এই ধরনের একটা যন্ত্র, এই কারণে এটার নাম হয়ে গেছে টেস্টার। বেসিক্যালি এটার নাম টেস্টার না। টেস্টার অনেক ধরনের হইতে পারে। টেস্টার যে শুধুমাত্র ওই যন্ত্রটা দিয়ে করতে হয় ব্যাপারটা এমন না। যেহেতু এটা দিয়ে টেস্ট করে যে ইলেকট্রিসিটি আছে কি নাই, যার কারণে এটার নাম হয়ে গেছে টেস্টার, যেটা আমরা আমাদের এলাকার মধ্যে বলি। টেস্টার বলতে কিছুই নাই। ইলেকট্রিশিয়ান মূলত যেটা ব্যবহার করে, এটা জিনিসটা হচ্ছে এই জিনিসটা ইলেকট্রিশিয়ান ব্যবহার করে। দেখো তো ইলেকট্রিশিয়ান এটা ব্যবহার করে কিনা? কই বাবা তুমি, ইলেকট্রিশিয়ান এটা ব্যবহার করে কিনা? এটাকে তোমাদের এলাকায় কি বলো? মানে তোমরা তোমাদের এলাকায় এই জিনিসটাকে কি বলো, কি নামে ডাকো তোমরা তোমাদের এলাকায়? এটাকে প্লাস নামে ডাকো, তাই না? এটাকে প্লাস নামে ডাকো তোমরা তোমাদের এলাকায়। আচ্ছা ফাইন, এটাকে খুব সম্ভবত তোমরা তোমাদের এলাকায় প্লাস নামে ডাকো। ইয়েস, প্লাস। এই প্লাস জিনিসটাকে এই জিনিসটাকে প্লায়ার্স বলা হয়। এটাকে কি বলা হয়? প্লায়ার্স। তাহলে মেকানিক বেসিক্যালি হচ্ছে প্লায়ার্স নিয়ে কাজ করে। তুমি কখনোই কোনো মেকানিককে দেখবা না প্লায়ার্স ছাড়া কাজ করতে। নেভার এনি টাইম ইন ইউর লাইফ তুমি কখনোই দেখবা না কোনো মেকানিক কাজ করছে প্লায়ার্স ছাড়া। তাহলে এইখানের অ্যাপ্রোপ্রিয়েট যে উত্তরটা, অ্যাপ্রোপ্রিয়েট উত্তর হচ্ছে কি? প্লায়ার্স। ওকে ফাইন। আমরা এটাকে প্লাস বলি ইয়েস, বাট এটা কি তোমরা প্লাস্টার বলো? আচ্ছা, অনেকে এটাকে প্লাস্টার বলো, এটা প্লায়ার্স। ওকে আচ্ছা, তারপরে দেখো আমাদের পরবর্তীতে কানেকশন কোনটা? ওকে, সার্জন কি ব্যবহার করে? সার্জন হচ্ছে স্ক্যালপেল ব্যবহার করে। স্ক্যালপেল জিনিসটা কি দেখো, আমরা একটু দেখে আসি। স্ক্যালপেল জিনিসটা হচ্ছে এই জিনিসটাকে স্ক্যালপেল বলে। দেখো সার্জন হচ্ছে এই ধরনের ছোট ছোট ছুরি ব্যবহার করে, একদম ছোট ছোট ছুরিগুলা দেখতে পাচ্ছ, এই ছুরিগুলা, এই যে ছুরি, এটাও ছুরি, এই ছুরিগুলাকে কি বলা হয়? স্ক্যালপেল বলা হয়, তাই না? এই জিনিসগুলাকে। আচ্ছা ঠিক একইভাবে তাহলে বলো তো, এই যে একদম কৃষক, এই কৃষক কি ব্যবহার করে? এই ফার্মার কি ব্যবহার করে? ট্রাক্টরও হইতে পারে, সিডও হইতে পারে, সয়েলও হইতে পারে, কোনটা হইতে হবে? হইতে পারে। বলো এগুলার যদি তুমি মিনিং না জানো এবং হচ্ছে তোমার পড়াশোনার মধ্যে না জানো। আচ্ছা ট্রাক্টর, আচ্ছা ফার্মার কি ব্যবহার করে? একজন বলছে ট্রাক্টর, ওকে একজন ট্রাক্টর বলছে। এটার সাথে কি সবাই এগ্রি করো যে ট্রাক্টর ব্যবহার করে ফার্মার? সবাই বলতেছে ট্রাক্টর, সবাই ট্রাক্টর বলতেছো, তাই না? আচ্ছা খেয়াল করো, একজন নাম কি তোমার? হ্যালো, তোমার ফেসবুক আইডির নাম হ্যালো, তাই না? আচ্ছা ফার্মার বলতেছে ট্রাক্টর ব্যবহার করে। ওকে ফাইন, না ফার্মার ট্রাক্টর ব্যবহার করে না।
ট্রাক্টর তো ওই দিনকে আসছে, ট্রাক্টর বিভিন্ন কাজে ব্যবহার হইতে পারে, শুধুমাত্র যে ফার্মার ট্রাক্টর ব্যবহার করে ব্যাপারটা এমন না। তুমি তোমার বাসার ফার্নিচার এক জায়গা থেকে আরেক জায়গায় নিবা, সেখানেও তুমি ট্রাক্টর ব্যবহার করতে পারো। মাটি কাটছো, তুমি এই মাটিটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিবা, সেটাও ব্যবহার করতে পারো ট্রাক্টর। তো ট্রাক্টর যে শুধুমাত্র ফার্মার ব্যবহার করে ব্যাপারটা এমন না। তাইলে ফার্মার কি ব্যবহার করে? আমরা সবাই জানি ফার্মার হচ্ছে এই জিনিসটা অবশ্যই অবশ্যই ব্যবহার করে, এই জিনিসটা ফার্মার অবশ্যই অবশ্যই ব্যবহার করে, তাই না? এটাকে তোমরা তোমাদের এলাকায় কি বলো? তোমরা তোমাদের এলাকায় কি বলো এটাকে? হো বলি না, কোদাল। ইয়েস, তোমরা তোমাদের এলাকায় কি বলো এটাকে? হো এর মিনিং কি স্যার? হো এর মিনিং হচ্ছে কোদাল, কোদাল। হো এর মিনিং হচ্ছে কি? কোদাল। এই জিনিসটাকে কি বলা হয়? কোদাল বলা হয়। ইয়েস, এই যে এখানেও দেখতে পাচ্ছ কোদাল, তার মানে আমরা বলতে পারি এখানে অ্যাপ্রোপ্রিয়েট উত্তর হচ্ছে কোনটা? অ্যাপ্রোপ্রিয়েট উত্তর হচ্ছে হো। একটা জিনিস দেখো, চারটার উত্তরই হয়, কিন্তু আমাকে নিতে হবে সবচেয়ে বেস্ট, কারণ আমরা জানি কি ভর্তি পরীক্ষায় আমাকে চুজ করতে বলা হয় কি, চুজ দ্য বেস্ট আনসার, যেটা বেস্ট আমাকে সেটাই হচ্ছে উত্তর করতে হবে। তার মানে এখানে বেস্ট হচ্ছে কোনটা? হো। আচ্ছা দেখো, বারবার, বারবার মানে হচ্ছে কি, বারবার মানে যে তোমার চুল কাটে তাকে বারবার বলা হয়। এই বারবার সিজর্স ব্যবহার করে। সিজর্স মানে কি? সিজর্স মানে হচ্ছে ক্যাচ 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 করে যে কাটে, এটাকে সিজর্স বলে। তাহলে রাইটার কি ব্যবহার করে? রাইটার ব্যবহার করে পেন। রাইটার কি ব্যবহার করে? পেন। পেইন্টার, পেইন্টার ব্যবহার করে ব্রাশ। তাহলে ফটোগ্রাফার কি ব্যবহার করে? ফটোগ্রাফার ব্যবহার করে ক্যামেরা। টিচার ব্যবহার করে চক। তাহলে মিউজিশিয়ান কি ব্যবহার করে? একজন মিউজিশিয়ান। টিচার যদি চক। মনে রাখতে হবে মিউজিশিয়ানরা ব্যান্ড দল যখন হচ্ছে স্টেজের মধ্যে উঠে, তখন ব্যান্ড দলের যতগুলাই যেই বাদ্যযন্ত্র থাকে, এই বাদ্যযন্ত্রগুলাকে ইনস্ট্রুমেন্ট বলা হয়। কি বলা হয়? ইনস্ট্রুমেন্ট। এই যে গিটার, তারপর হচ্ছে পিয়ানো, সবগুলাকে একত্রে কি বলা হয়? ইনস্ট্রুমেন্ট বলা হয়। তার মানে একজন টিচার যদি চক ব্যবহার করে, একজন মিউজিশিয়ান কি ব্যবহার করে? মিউজিশিয়ান মূলত ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে। মেসন, মেসন মানে কি জানো? মেসন মানে হচ্ছে রাজমিস্ত্রি। মেসন মানে হচ্ছে রাজমিস্ত্রি। একজন রাজমিস্ত্রি কি ব্যবহার করে? দেখো, একজন রাজমিস্ত্রি ব্যবহার করে ট্রাউল, ট্রাউল ব্যবহার করে। এবার চলো আমরা ট্রাউল জিনিসটা দেখে আসি। এই ট্রাউল জিনিসটা হচ্ছে তোমরা তোমাদের এলাকায় কি বলো এটাকে? এই জিনিসটাকে তোমরা তোমাদের এলাকায় কি বলো এটাকে? তোমরা তোমাদের এলাকার ভাষায় এই জিনিসটাকে কি বলো এটাকে? তোমরা এলাকায়, তোমাদের এলাকায় এটাকে কি বলা হয়? এই জিনিসটাকে আমাদের এলাকা কি বলা হয় তোমাদের এলাকায়? কিন্নি। সাকিবদের এলাকায় বলে হচ্ছে কিন্নি। ওকে, আচ্ছা, তারপরে কুন্নি, কুন্নি জানি না কি, ঈশা জানেই না এটাকে কি বলে। এটা হচ্ছে যাদের দেখবা রাজমিস্ত্রি যারা হচ্ছে বাসার কনস্ট্রাকশনের কাজ করে, কনস্ট্রাকশনের কাজ করে, হ্যাঁ কনস্ট্রাকশনের কাজ করে, তুমি তাদের থেকে এই জিনিসটা পাবা। হ্যাঁ, এই জিনিসটা পাবা, এটাকে ট্রাউল বলে। এবং হচ্ছে এটা দিয়ে মূলত হচ্ছে ওই তোমাদের বরিশালে বলে না একটা কেন্নু দিমু, বুঝছো? বরিশালে ধরো একজন একজনকে মারবে, সে কখনোই বলে না আমি তোমাকে মারবো। ওরা কি বলে জানো? ওরা বলে হচ্ছে আমি তোমাকে একটা কেন্নু দিমু, কেন্নু দিমু। ব্যাপারটা এমন না, আমি মানে আমি শুনেছি বাট আমি নিশ্চিত না, এভাবেই মনে হয় বলে আমি তোমাকে এটা কেন্নু দিমু। ইয়েস, এটা দিয়ে হচ্ছে সিমেন্ট দেয়, এটা দিয়ে সিমেন্ট দেয়। আচ্ছা, তাহলে এটা কে ব্যবহার করে? এটা ব্যবহার করে মেসন। মেসন এই জিনিসটা ব্যবহার করে। তো তার মানে আমরা কি ব্যবহার করি বলতে পারি? ডেন্টিস্ট। তাহলে ডেন্টিস্ট কি ব্যবহার করে? ডেন্টিস্ট কি টুথ ব্যবহার করে, নাকি ব্রাশ ব্যবহার করে, পেস্ট ব্যবহার করে, নাকি ড্রিল ব্যবহার করে? ডেন্টিস্ট বেসিক্যালি কি ব্যবহার করে? ডেন্টিস্ট ড্রিল, পেস্ট। ডেন্টিস্ট যেটাকে ব্যবহার করে, ডেন্টিস্ট, তুমি যদি ডেন্টিস্টের কাছে কখনো যাও স্কেলিং করানোর জন্য, তুমি দেখবা টুথ, ব্রাশ, পেস্ট এগুলা কিছুই না, এগুলো তুমি ব্যবহার করো। ডেন্টিস্ট ব্যবহার করে ড্রিল। ড্রিল মানে ব্যাপারটা এমন না যে অনেক বড় মেশিন হইতে হবে, বিষয়টা এমন না। ছোট ছোট ড্রিল আছে যেটাতে হচ্ছে ডাক্তাররা হচ্ছে স্কিল করে, ফাইন, ড্রিল করে। ইয়াস, ড্রিল। আচ্ছা, ফাইন। তো তার মানে দেখো এই জিনিসগুলো হচ্ছে পারফর্মার এবং অ্যাকশন অ্যানালজি। অর্থাৎ এই ধরনের অ্যানালজি তুমি যখনই প্র্যাকটিস করতে যাবা, তুমি দেখবা প্রচুর পরিমাণে এই ধরনের অ্যানালজি আছে পারফর্মার এন্ড অ্যাকশন রিলেটেড। ওকে, তারপরে দেখো আমরা আরেক ধরনের অ্যানালজি আমরা যদি পড়তে যাই, এটা কি পড়া যায়? ফাংশন অ্যানালজি। ওকে, আর কি অ্যানালজি পড়া যায়? আমাদের অনেক ধরনেরই তো আছে। অ্যাকশন এন্ড পারফর্ম, লোকেশন অ্যানালজি। চলো আমরা একটু লোকেশন অ্যানালজি পড়ি। লোকেশন অ্যানালজি, লোকেশন রিলেটেড অনেক ধরনের অ্যানালজি থাকে, দেখি আমরা লোকেশন অ্যানালজি গুলো একটু পড়ি। আচ্ছা, তোমরা বুঝতেছো আমার কথা? আমি আসলে কি ওই যে
সামনে যদি পোলাপাইন না থাকে না, কেমন যেন একটু ডিস্ট্র্যাক্ট ফিল হয়। তোমরা বুঝতেছো কিনা আমার কথা, মানে আমার কথা তোমাদের কাছে পৌঁছাচ্ছে কিনা, এবং তোমরা মানে কি মনে হয় যে বেনিফিটেড হচ্ছে কিনা বা নতুন কিছু শিখছে কিনা? জিনিস সহজ, মানে জিনিসটা মানে ব্যাপারটা এমন না যে তুমি একদিন সকালে ঘুম থেকে উঠবা, উঠেই তুমি সবগুলো পারা যাবে, বিষয়টা এমন না। প্র্যাকটিস করতে হবে, বারবার বলে দিতে হবে, বারবার হচ্ছে রিভাইজ করতে হবে, তাইলে তুমি পারবা। এটা 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 এমন কোনো বিগ ডিল না, খুব সহজ একটা জিনিস, খুব মনোযোগ দিয়ে শোনো তাইলেই হবে। ওকে ফাইন, ইন্টারেস্টিং থিং, খুব মজা পাবা, অনেক কিছু নতুন নতুন জানবা, কারণ এগুলো তো আমরা মানে অনেক কিছু আছে আমাদের নতুন জানি একদম, যে আমরা সবকিছু ইংরেজি বলতে আমরা যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট আমরা বুঝি, ইংরেজি তো শুধুমাত্র এতটুকুর মধ্যেই লিমিটেড না। যদি সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তোমরা যারা যেহেতু বেশিরভাগ সেকেন্ড টাইমে রয়েছো, আমি তোমাদেরকে জাস্ট একটা জিনিস দেখাইতে চাই আজকে। যেহেতু তোমরা সেকেন্ড টাইমে বেশিরভাগ রয়েছো, গ্রামার কয়টা প্রশ্ন আসছে আর ভোক্যাব থেকে কয়টা প্রশ্ন আসছে আমি তোমাদেরকে একটু দেখাই, যে তোমরা একটু যদি মনোযোগ দাও তাইলে তোমরা একটু দেখতে পাবা। হ্যাঁ, গ্রামার থেকে কয়টা প্রশ্ন আসছে আর ভোক্যাব থেকে কয়টা প্রশ্ন আসছে। ফাইন, ওকে ওকে ওকে, মানে ভোক্যাব থেকে টোটাল প্রশ্ন আসছে। আমরা আমাদের ডাইজেস্টের জন্য কাজ করছি, তো এখন আমরা ডাইজেস্ট এগুলো আলাদা করে দিয়েছি। হ্যাঁ, আমি তোমাদেরকে জাস্ট দেখাই, তাহলে তুমি বুঝতে পারবা। কোথায় তুমি বাবা, কোথায় গেলা? কোথায় তুমি বাবা? ওকে ফাইন, পাইছি আমরা। একটু মনোযোগ দিলে তুমি দেখবা, জাস্ট একটু মনোযোগ দাও, যে ভোক্যাব থেকে কি পরিমাণ প্রশ্ন আসছে গত বছর। তোমরা যারা এবার পরীক্ষা দিয়ে আসছো, তোমরা নিজেরাই বুঝবা, মানে এগুলা তোমরা পরীক্ষা দিয়ে আসছো, বিষয়টা এমন না যে এগুলো তোমরা সবাই পরীক্ষা দিয়ে আসছো। দেখো, এই যে দেখো মিনিং বেসড কোয়েশ্চেন, এই যে দেখো মিনিং বেসড কোয়েশ্চেন আসছে কয়টা। এই যে মিনিং বেসড কোয়েশ্চেন 1 নাম্বার থেকে শুরু হয়েছে। দেখো, তোমরা মনে স্পষ্ট দেখতে পাচ্ছ না, আমি জাস্ট একটু ইয়া করে দেই, দাঁড়াও। স্পষ্ট দেখাও যাবে না যদিও এটা। ওকে, দেখো টোটাল মিনিং বেসড প্রশ্ন আসছে কয়টা জানো? টোটাল এবার 36টা প্রশ্ন আসছে মিনিং বেসড, 36টা প্রশ্ন টোটাল প্রশ্ন আসছে 36টা। এবার যারা ভর্তি পরীক্ষা দিয়েছো বিভিন্ন জায়গায়, মানে বিভিন্ন জায়গায় যারা ভর্তি পরীক্ষা দিয়ে আসছো, সবচেয়ে বেশি প্রশ্ন আসছে মিনিং বেসড, অর্থাৎ ভোকাবুলারি রিলেটেড গুলা থেকে। মানে আচ্ছা, আমাদের পিডিএফটা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেওয়া হয়, প্রত্যেক দিনে টেলিগ্রাম চ্যানেলে পিডিএফ দিয়ে দেওয়া হয়। আচ্ছা দেখো, টোটাল প্রশ্ন আসছে কয়টা? 36টা প্রশ্ন আসছে তোমার এই মিনিং বেসড, বিভিন্ন শব্দের অর্থ রিলেটেড। এরপরে আসো, সিনোনিম অ্যান্টোনিম থেকে কয়টা প্রশ্ন আসছে জানো? সিনোনিম অ্যান্টোনিম থেকে প্রশ্ন আসছে টোটাল সিনোনিম অ্যান্টোনিম থেকে প্রশ্ন আসছে। কই বাবা তুমি? সিনোনিম অ্যান্টোনিম থেকে প্রশ্ন আসছে টোটাল 25টা প্রশ্ন, 25টা সিনোনিম অ্যান্টোনিম থেকে আসছে 25টা প্রশ্ন। তাহলে 36 আর 25-এ টোটাল কয়টা হইলো? 36-এ 20-এ হচ্ছে 56, 56 5-এ 61, টোটাল 61টা প্রশ্ন আসছে তোমার সিনোনিম অ্যান্টোনিম এবং মিনিং বেসড থেকে। মিনিং বেসড এবং সিনোনিম অ্যান্টোনিম থেকে টোটাল 61টা প্রশ্ন আসছে, 61টা প্রশ্ন। আমরা এই বছর যত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হয়েছে, সব বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার প্রশ্নগুলো আমরা টপিক অনুযায়ী আলাদা করে ফেলছি। একদম ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে একদম জিএসটি পর্যন্ত টপিক অনুযায়ী আলাদা করা হয়েছে আর কি। এর মধ্যে সবচেয়ে বেশি আসছে মিনিং বেসড থেকে, অর্থাৎ শব্দের অর্থ জানলে তুমি এটা করতে পারবা, ইংরেজি জানলে এটা করতে পারবা, সাবজেক্ট ভার্ব অবজেক্ট যায় না এরকম প্রশ্ন 36টা। সিনোনিম অ্যান্টোনিম বেসড প্রশ্ন হচ্ছে কয়টা? 25টা। তাইলে হইছে কয়টা? 61টা প্রশ্ন। আচ্ছা, এরপরে দেখো, এরপরে যদি আমি যাই, তোমার গতকাল যে ক্লাসটা নিলাম সেই ক্লাসটা কি ছিল যেন? ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, তাই না? আচ্ছা, এটা ফ্রেজ এন্ড ইডিয়মস থেকে টোটাল প্রশ্ন আসছে মানে 14টা না 15টা জানো। প্রিপোজিশন থেকে প্রশ্ন আসছে তোমার 17টা। আচ্ছা, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে গতকাল যে ক্লাসটা নিলাম সেটা আমি তোমাদেরকে একটু দেখাইতে যাচ্ছি, দেখি কয়টা আসছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে। ওকে, সেন্টেন্স কারেকশন। আচ্ছা, লিটারেচার থেকে প্রশ্ন আসছে কয়টা জানো? লিটারেচার থেকে প্রশ্ন আসছে 9টা, আর ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে প্রশ্ন আসছে 13টা। তাহলে আমি যদি ভোক্যাব বেসড আমি জাস্ট একটু ইয়া করি, 36টা প্রশ্ন আসছে মিনিং বেসড, সিনোনিম অ্যান্টোনিম হচ্ছে 25টা, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন হচ্ছে 13টা। তাহলে 61 আর 13 কয়টা হয়? তোমার 74টা।
আর হচ্ছে ফ্রেজ এন্ড ইডিয়মস হচ্ছে কয়টা 14টা, তাহলে 14 আর 74 কত হয় তোমার 14 এবং 74 হচ্ছে 84, 88টা প্রশ্ন আসছে তোমার শুধুমাত্র অর্থ রিলেটেড টোটাল। আর গ্রামার খুবই মাইনর প্রশ্ন আসছে। আবার তোমরা যেহেতু সেকেন্ড টাইম, তোমরা এক্সপিরিয়েন্সড মানুষ, তোমরা জানো যে গ্রামার তোমাকে কতটা ফায়দা দিচ্ছে, আর সব ইংরেজি তোমাকে কতটা, যদি শব্দের অর্থ জানো এবং মিনিং জানো, সেটা তোমাকে কতটা ফায়দা দেয়। শুধুমাত্র গ্রামার জেনে তুমি অনেক বেশি কামিয়াব হয়ে যাবা, এটা কোনোদিনও সম্ভব না, কোনোদিনও সম্ভব না। ওকে ফাইন। আচ্ছা, ক্লজের ক্লাস গতকাল হয়েছে, বাট এর আগের দিন হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ক্লাস হয়েছে। ওকে ফাইন। আচ্ছা আচ্ছা, এরপরে আসো আমাদের এই ধরনের কোশ্চেন গুলো দেখি, লোকেশন রিলেটেড কোশ্চেন। লোকেশন খুব মজা পাবা, খুব মনোযোগ দিয়ে লেখো। ফিশ, মাছ কই থাকে? মাছ পানিতে থাকে। তাহলে বার্ড কই থাকে? বার্ড কি গাছ ট্রিতে থাকে, আকাশে থাকে, বাতাসে থাকে, নেস্টে থাকে? তোমার কাছে কি মনে হয়? সবগুলাই ঠিক, কিন্তু সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট কোনটা? মানে যদি আমি তোমাকে প্রশ্ন করি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, অ্যাপ্রোপ্রিয়েট নিজেই, কিন্তু মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট কোনটা? ইয়েস। হ্যালো, তোমার নাম কি? হ্যালো, এখানে দেখা যাচ্ছে হ্যালো শুধু, বাট তোমার তো কিছু একটা নাম তো অবশ্যই থাকবে। ওকে, তাহলে দেখো এটা কি, মানে পাখি তো আকাশেও থাকে, বাতাসেও থাকে, গাছেও থাকে, কিন্তু পাখির যে বাসাটা, সেই বাসাটাকে কি বলে? পাখির বাসাটাকে নেস্ট বলা হয়। কি বলা হয়? নেস্ট। ওকে। বই, বই কোথায় থাকে? বই লাইব্রেরিতে থাকে। তাহলে মুভি, মুভি কোথায় দেখা যায়? মুভি কি স্টুডিওতে দেখা যায়, নাকি ডিভিডিতে দেখা যায়, ফিল্মে দেখা যায়, নাকি থিয়েটারে দেখা যায়? দেখো বই, বই পাওয়া যায় লাইব্রেরিতে, তার মানে এটা প্লেস, এটা কি একটা প্লেস। তাহলে মুভি, আমার এই জায়গায় একটা কি লাগবে? প্লেস লাগবে, প্লেস। ডিভিডি, এটা প্লেস না। ফিল্ম, এটা প্লেস না। স্টুডিও, এটা একটা প্লেস, তবে স্টুডিওতে কিন্তু মুভি দেখে না, স্টুডিওতে মানুষ ছবি তোলে বা ছবি বানায়, তার মানে সি নাম্বারটাও না। তার মানে থিয়েটার, থিয়েটারে মানুষ কি দেখতে যায়? মানুষ মুভি দেখতে যায়, তাই না? আচ্ছা, পরবর্তী প্রশ্নটা দেখো, পরবর্তী প্রশ্নটা খুব ইন্টারেস্টিং। 73 প্রশ্নটা, যারা আমি ফার্স্ট টাইমের যারা আসো তাদের অনেকের এটা পারার কথা, ফার্স্ট টাইমে যারা আসো। ওকে, কেমনে পারবা? কারণ তোমাদেরকে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের যখন শীট দেওয়া হয়েছিল, ওই শীটের মধ্যে এই প্রশ্নটা ছিল। যেমন কার, কার গাড়ি কই রাখা হয়? গাড়ি রাখা হয় গ্যারেজের মধ্যে। গ্যারাজ, এটাকে 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 আমেরিকানরা গ্যারাজ বলে, গ্যারাজ। আর এটা আমরা ধরো গ্যারেজ জানি, গ্যারেজ। ওকে, তাহলে গাড়ি কই রাখা হয়? গ্যারেজে রাখা হয়। তাহলে প্লেন কোথায় রাখা হয়? প্লেন এয়ারপোর্টে রাখা হয়, সেটা আমরা জানি। প্লেন রানওয়েতে রাখা হয়, সেটাও আমরা জানি। প্লেন টার্মিনালেও রাখা হয়, সেটাও আমরা জানি। প্লেন হ্যাঙ্গারে রাখা হয়, সেটাও আমরা জানি। সরি, হ্যাঙ্গার তো কাপড় রাখে, বাট এই ক্ষেত্রে উত্তরটা কি হবে বলো? হ্যাঙ্গারও তো আমরা কাপড় রাখি, এই ক্ষেত্রে উত্তরটা কি হবে? এয়ারপোর্ট, অনেকে বলছে এয়ারপোর্ট। নুরুল আল ইসলাম একজন পাইলাম, গুড। ওকে, নুরুল ইসলাম একজন ব্যক্তি, গুড। ওকে, এয়ারপোর্ট, এয়ারপোর্ট। আচ্ছা, যারা এয়ারপোর্ট বলতেছো তারা ভুল বলতেছো। কেন ভুল বলতেছো? দেখো, গাড়ির যে জায়গাটায় রাখা হয় সেটাকে গ্যারেজ বলে, ঠিক আছে, কিন্তু প্লেন, প্লেন যে জায়গাটা রাখা হয়, প্লেন এয়ারপোর্টে রাখা হয়, ঠিক আছে, কিন্তু প্লেন যে জায়গাটায় রাখা হয় সেটাকে বেসিক্যালি হ্যাঙ্গার বলে। কি বলে? হ্যাঙ্গার, হ্যাঙ্গার। প্লেন যে জায়গাটায় রাখা হয় সেটাকে কি বলা হয়? হ্যাঙ্গার বলা হয়। প্লেন নর্মালি যেই পজিশনে রাখা হয় ওই পজিশনটাকে কি বলা হয়? হ্যাঙ্গার বলা হয়। ওই পজিশনটাকে কি বলা হয়? হ্যাঙ্গার। ওকে, খেয়াল করো কেমনে বলা হয়, কেমনে একটু দেখো। এটা যে ওপেন হয় কিনা? আচ্ছা, এটা ওপেন হবে না এখন। আচ্ছা, এটা দেখো, প্লেন যে জায়গায় রাখা হয় সেটাকে হ্যাঙ্গার বলা হয়। ফাইন, এটা এটা একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। এ প্লেস, এটা এটা মুখস্থ করো, এটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে আছে। এ প্লেস, এ প্লেস হোয়ার, হোয়ার এরোপ্লেন, এরোপ্লেন, এরোপ্লেনস আর, এরোপ্লেনস আর kept is called hangar। যেখানে এরোপ্লেন রাখা হয় সেই জায়গাটাকে কি বলা হয়? হ্যাঙ্গার বলা হয়। কি বলা হয়? হ্যাঙ্গার। যেখানে বিমান রাখা হয়, সারি 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 বিমান রাখা হয়, এই জিনিসটাকে হ্যাঙ্গার বলা হয়। মাদিন রোজিনা, এটাকে হ্যাঙ্গার বলা হয়, বুঝছো? যেখানে বিমান একসাথে করে রাখা হয় ওই জায়গাটার নাম হচ্ছে হ্যাঙ্গার। এটাকে আলাদা করে শিখবা, এটাকে আলাদা করে শিখবা, এই জিনিসটাকে কি বলা হয়? হ্যাঙ্গার বলে। আর আরেকজন যে বলছে আল ইমরান, আল ইমরান হ্যাঙ্গার আফটার না। তুমি যেটাকে বলছো হ্যাঙ্গার আফটার, এটা হ্যাঙ্গার আফটার না, এটা ভুল বলছো। হ্যাঙ্কার আফটার, হ্যাঙ্কার আফটার মানে হচ্ছে কোনো জিনিসের পিছনে ছোটা। এই দুইটা জিনিস আলাদা না রে ভাই,
এই দুইটা জিনিস আলাদা না। হ্যাঙ্কারাফটার মানে হচ্ছে কোনো জিনিসের পিছনে ছোটা, আর একটা জায়গা যেখানে বিমানগুলো একত্রে সারি সারি করে রাখা হয় ওই জিনিসটাকে কি বলা হয়? হ্যাঙ্গার বলা হয়। আচ্ছা 74 নাম্বারটা দেখো, ক্লচ। ক্লচ কোথায় রাখা হয়? ক্লোজেটের মধ্যে রাখা হয়। আর ডিশ কোথায় রাখা হয়? ডিশ মূলত হচ্ছে সিঙ্কের মধ্যে রাখা হয়, তাই না? সিঙ্কের মধ্যে রাখা হয়। ডক্টর হসপিটালে বসে, টিচার কই থাকে? টিচার অফিসে থাকে, লাইব্রেরিতে থাকে, স্কুলে থাকে, ইউনিভার্সিটিতে থাকে, সবগুলাই তো ঠিক। তাহলে আমরা নিব কোনটা? মানে মানে নর্মালি আমরা নিব কোনটা? সব জায়গায় তো টিচারকে পাওয়া যায়, কিন্তু আমরা টিচারকে কোনটা নিব? নর্মালি আমরা ইউনিভার্সিটির সাথে, তুমি দেখবা ইউনিভার্সিটির সাথে প্রফেসর রিলেট করা হয়, ইউনিভার্সিটির সাথে প্রফেসর রিলেট করা হয়। এই যে লাইভ এবং অফিস এবং লাইব্রেরি দুইটার সাথে মিলে না, তাহলে আমাদের কনফিউশন লাগবে কোনটা? স্কুল এবং ইউনিভার্সিটির সাথে। স্কুল এবং ইউনিভার্সিটির সাথে আমাদের একটা কনফিউজিং একটা সিচুয়েশন অ্যারাইজ করে। তবে মনে রাখতে হবে যে যখন এই কনফিউজিং সিচুয়েশন অ্যারাইজ করবে, আমাদের মাথায় রাখতে হবে ইউনিভার্সিটিতে সাথে মূলত প্রফেসর রিলেটেড আর স্কুলের সাথে মূলত টিচার রিলেটেড। সেই জন্য এই 75 নম্বরের প্রশ্নটা হবে তোমার স্কুল। তাহলে ডক্টরের সাথে হসপিটাল, টিচারের সাথে হচ্ছে কি স্কুলের সম্পর্ক। আচ্ছা পরবর্তী প্রশ্নটায় যদি আমরা যাই, মুভি। আমরা জানি মুভি কোথায় দেখানো হয়? মুভি দেখানো হয় থিয়েটারে। মুভি দেখানো হয় কোথায়? থিয়েটারে। তাহলে প্লে কোথায় দেখানো হয়? প্লে মানে কি জানো? প্লে আমরা সবাই জানি প্লে মানে হচ্ছে খেলা। প্লে মানে হচ্ছে কি? খেলা। এটা এক ধরনের মিনিং। তবে প্লে এর আরেক ধরনের মিনিং হচ্ছে লিটারেচারের ক্ষেত্রে। লিটারেচারের ক্ষেত্রে প্লে মানে হচ্ছে নাটক। প্লে মানে হচ্ছে কি? নাটক। প্লে মানে হচ্ছে নাটক। আচ্ছা প্লে এবং ড্রামার মধ্যে একটা সম্পর্ক আছে। দেখো প্লে এবং ড্রামা, প্লে এবং ড্রামা। প্লে হচ্ছে যখন, খেয়াল করো, প্লে হচ্ছে মানে দুইটা হচ্ছে, দেখো প্লে এবং ড্রামা। যেমন সিরাজউদ্দৌলাটা যখন তুমি পড়ছো, সিরাজউদ্দৌলাটা যখন তুমি বইয়ে পড়ছো, রিডিং পড়ছো, তখন এই জিনিসটা হচ্ছে ড্রামা। এই জিনিসটা হচ্ছে কি? ড্রামা। কিন্তু মঞ্চে যখন সিরাজউদ্দৌলা উপস্থাপন করা হবে তখন ওই জিনিসটাকে কি বলা হবে? প্লে বলা হবে। খেয়াল করো, তোমরা যখন সিরাজউদ্দৌলা নাটক পড়ছো, বই থেকে যখন রিডিং পড়ছো, ওই জিনিসটা হচ্ছে কি? তুমি ড্রামা পড়ছো। কিন্তু এটা যখন মঞ্চে উপস্থাপন করা হবে তখন সেই জিনিসটার নাম হয়ে যাবে কি? প্লে। আচ্ছা এখান থেকে আরেকটা তথ্য মনে রাখবা, প্লে যিনি লিখেন, যে প্লে লিখেন তাকে বলা হয় প্লে রাইট। WRIGHT, প্লে রাইট। প্লে রাইট মানে হচ্ছেন যিনি নাটক লিখেন। যিনি নাটক লিখেন তাকে প্লে রাইট বলা হয়। প্লে রাইট বলা হয়। বানানটা খেয়াল করো, PLAYWRIGHT, প্লে রাইট। এরপরে আসো, এই প্লেটা যেখানে করা হয়, প্লে যেখানে নরমালি হচ্ছে পারফর্ম করা হয়। আমরা জানি কি সিনেমা হলে হচ্ছে কি করা হয়? সিনেমা হলে হচ্ছে তোমার ছবি দেখানো হয়। আর প্লে যেখানে দেখানো হয় ওই জিনিসটাকে বলা হয় তোমার অডিটোরিয়াম। কি বলা হয়? অডিটোরিয়াম। নরমালি আমরা যে কোনো ধরনের পারফর্ম করি আমরা স্টেজের মধ্যে। পারফর্ম শব্দটার সাথে মনে রাখবা, পারফর্ম শব্দটার সাথে স্টেজ রিলেটেড। স্টেজ, পারফর্ম শব্দের সাথে স্টেজ রিলেটেড। এখন এটা অনেক ধরনের পারফরমেন্স হইতে পারে, এটা ডান্স পারফরমেন্স হইতে পারে, রিসাইটেশন হইতে পারে, এটা যে কোনো অনেক ধরনের পারফরমেন্স হইতে পারে। পারফরমেন্সের সাথে রিলেটেড হচ্ছে স্টেজ, তার মানে স্টেজ এখানে যাচ্ছে না। আচ্ছা স্ক্রিপ্ট, স্ক্রিপ্ট কোনটা জানো? স্ক্রিপ্ট হচ্ছে ধরো তুমি একটা বক্তৃতা দিতে যাবা, এই বক্তৃতা দেওয়ার জন্য ছোট ছোট কিছু পয়েন্ট তুমি লিখে নিলা, এজেন্ডা গুলা লিখে নিলা, ওই ছোট পাণ্ডুলিপিটাকে স্ক্রিপ্ট বলা হয়। ওই ছোট পাণ্ডুলিপি, তার মানে স্ক্রিপ্ট শব্দটার মানে হচ্ছে কি? পাণ্ডুলিপি। পাণ্ডুলিপি তার মানে স্ক্রিপ্টের সাথে তোমার এই প্লের সম্পর্ক নাই। মুভি থিয়েটারে দেখানো হয়, তাহলে প্লেটা কোথায় দেখানো হয়? প্লেটা তো কোথায় দেখানো হয়? অডিটোরিয়ামে দেখানো হয়। বুঝেছো? ওকে, তারপরে দেখো আমাদের পরবর্তী অ্যানালজিটা হচ্ছে প্লান্ট। প্লান্ট মানে হচ্ছে প্ল্যান্ট। প্ল্যান্ট কোথায় থাকে? বাগানে থাকে, তাই না? তাহলে ট্রি কোথায় থাকে বলো? আমরা ছোট ছোট যে গাছগুলো থাকে এগুলোকে আমরা বাগানে পাই। তাহলে ট্রি পাই কোথায়? ট্রিকে আমরা পার্কে পাই, ঠিক আছে, পার্কেও পাই, জঙ্গলেও পাই, ইয়ার্ডের মধ্যেও পাই, তবে ফরেস্টের মধ্যেও পাই। কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট কোনটা? অ্যাপ্রোপ্রিয়েট গার্ডেনে প্লান্ট লাগানো হয়, তাহলে ট্রিটার জন্য অ্যাপ্রোপ্রিয়েট কোনটা হবে বলো? ট্রি এর জন্য অ্যাপ্রোপ্রিয়েট কোনটা জনগণ? ট্রি এর জন্য অ্যাপ্রোপ্রিয়েট কি মনে হয়? কোনটা হইতে পারে ট্রি এর জন্য অ্যাপ্রোপ্রিয়েট জনগণ? জঙ্গল, ফরেস্ট, ওকে ফাইন। অ্যাপ্রোপ্রিয়েট কোনটা হইতে পারে ট্রি এর জন্য অ্যাপ্রোপ্রিয়েট? ইয়েস, ট্রি এর জন্য অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে ফরেস্ট। ট্রি এর জন্য অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে কি? ফরেস্ট। আর মনে হয় জঙ্গল হচ্ছে একটা আইডিয়া।
জঙ্গল হচ্ছে আইডিয়া, আর ফরেস্ট হচ্ছে একটা কনক্রিট বিষয়, যেখানে একদম মানে যেখানে হচ্ছে কি হারভেস্ট করা হয় ওই জায়গাটাকে বলা হয় ফরেস্ট। ওকে, দেখো ফিশ, ফিশ কোথায় থাকে? ফিশ হচ্ছে অ্যাকুরিয়ামে থাকে, তাই না? তাহলে লায়ন কই থাকে? লায়ন। আচ্ছা, ডেন একটা শব্দ আছে না? ডেন হচ্ছে যত ধরনের প্রাণী গুহায় থাকুক, ধরো গুহার মধ্যে কারা থাকে? গুহার মধ্যে সিংহ থাকে, গুহার মধ্যে হচ্ছে কি থাকে? বাঘ থাকে, মানে যত ধরনের প্রাণী গুহার মধ্যে থাকে, ওই ডেন মানে হচ্ছে গুহা, ডেন মানে হচ্ছে কি? গুহা। জো মানে হচ্ছে কি? জু মানে হচ্ছে চিড়িয়াখানা, জু মানে হচ্ছে চিড়িয়াখানা। ওকে, সাফারি, সাফারি মানে হচ্ছে যেখানে হচ্ছে কি মানে পশু পাখিদের অভয়ারণ্যকে সাফারি বলে, আর জঙ্গল মানে তো বুঝোই। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, এইখানে উত্তরটা দুই ধরনের হইতে পারতো, মনোযোগ দাও, উত্তরটা এখানে দুই ধরনের কিন্তু হইতে পারতো। এক ধরনের উত্তর তোমরা যেটা ভুল করবা, খুব মনে রাখো, তোমরা সবাই বইয়ের মধ্যে মুখস্থ করবা। কি মুখস্থ করবা? জো, লায়ন কই থাকে? ডেনে থাকে, এবং উত্তর দিবা ড্যান, কারণ লায়ন তো গুহার মধ্যেই থাকে। ঠিক আছে, এই উত্তরটা যদি দিবা কনফিডেন্টলি দিবা, এবং এটা বইয়ের মধ্যে, সব বইয়ের মধ্যে আছে। তুমি লায়নকে দিবা কোথায়? লায়ন থাকে কোথায়? গুহার মধ্যে। ঠিক আছে, কিন্তু পরীক্ষায় প্রশ্নের উত্তরটা ভুল হবে। কেন ভুল হবে একটু দেখো। এই কারণে ভুল হবে, কারণ তুমি যেই বই থেকে পড়ছো ওই বই এটা অ্যাকুরিয়াম ছিল না। তুমি যেই বই থেকে পড়ছো ফিশ ছিল ওয়াটার। ফিশ কই ছিল? ওয়াটার, অর্থাৎ পানি, মাছ থাকে পানিতে। সুতরাং লায়ন থাকে কোথায়? গুহায়। লায়ন থাকে কোথায়? গুহায়। তখন উত্তরটা ঠিক ছিল, কিন্তু এবার উত্তরটা কেন ঠিক নাই? দেখো, এই কারণে ঠিক নাই। ফিশ অ্যাকুরিয়ামে কেন রাখা হয়? দেখার জন্য রাখা হয়, তাই না? অ্যাকুরিয়ামে যখন মাছ রাখা হয় তখন মাছটা প্রদর্শনীর জন্য রাখা হয়, মাছটাকে তোমার এক্সিবিশনের জন্য রাখা হয়। তাইলে লায়ন, লায়ন যদি গুহায় থাকে তখন কি সেটাকে আর দেখা যাবে? তখন কি গিয়ে আমরা টিকিট কেটে গিয়ে লায়নের গুহায় গিয়ে লায়নের সাথে আমরা দেখা সাক্ষাৎ করবো? হে মিয়া, কি অবস্থা আপনার? মানে আমরা কি গুহায় যাব লায়নের? নাকি লায়নকে আমরা কোথায় দেখতে যাই? লায়নকে আমরা মূলত চিড়িয়াখানায় দেখতে যাই। কোথায় দেখতে যাই? চিড়িয়াখানায়। তার মানে অ্যাকুরিয়ামে মাছ রাখা হয় প্রদর্শনীর জন্য, জুতেও কি রাখা হয়? লায়ন রাখা হয় প্রদর্শনীর জন্য। কিন্তু তোমরা বইয়ের মধ্যে কোনটা মুখস্থ করবা? মুখস্থ করবা লায়নের থাকার জায়গাকে কি বলা হয়? ড্যান বলা হয়। প্লেনের, প্লেনের রাখার জানকে কি বলা হয়? হ্যাঙ্গার বলা হয়। কি বলা হয়? হ্যাঙ্গার। এভাবে তুমি মুখস্থ করতেছো। ডগের, ডগ যেই জায়গায় থাকে সেটাকে কি বলা হয়? ক্যানেল বলা হয়। ক্যানেল, ক্যানেল, KENNEL, KENNEL। মানে কুকুর যেই জায়গায় থাকে, কুকুর যেই জায়গায় থাকে সেটাকে বলা হয় ক্যানেল। কুকুর যেই জায়গায় থাকে, কুকুর যেই জায়গায় থাকে সেটাকে বলা হয় ক্যানেল। KENNEL। কুকুর যেখানে থাকে সেটাকে বলা হয় কি? ক্যানেল। মনে রাখবা, কুকুর যেখানে থাকে ক্যানেল, লায়ন যেখানে থাকে সেটাকে বলা হয় ড্যান। সেটাকে কি বলা হয়? ড্যান বলা হয়। এই জিনিসগুলো একটু মনে রাখবা। আমরা এগুলা আরো আরো পড়াবো, আমরা একদম মানে সবগুলাই পড়াই দেবো, যে বাসস্থান রিলেটেড যতগুলো আছে, কারণ পরীক্ষা এগুলো আসতে দেখা গিয়েছে বিভিন্ন সময়। বাসস্থান রিলেটেড যতগুলো আছে, বাসস্থান রিলেটেড যতগুলো আছে আমরা সবগুলাই তোমাদেরকে পড়াই দিব। যেমনে কেমনে পড়াই দিব? কারণ দেখো, আমরা আরো জানি যে হর্স যেখানে থাকে, হর্স যেখানে থাকে, হর্স থাকার জায়গাটাকে বলা হয় স্টেবল। স্টাবল, বাংলায় বলা হয় স্টাবল, আর ইংলিশে বলা হয় স্টেবল। পাখি যেখানে থাকে, পাখি, পাখি মানে জানো কি? বার্ড। বার্ড যেখানে থাকে এটাকে বলা হয় এভিয়ারি। কি বলা হয়? এভিয়ারি বলা হয়। তার মানে এগুলো পরীক্ষায় মাঝে মাঝে আসে। এগুলো সরি, মাঝে মাঝে কি, ইভেন এই বছরও আসছে, এই বছরও আসছে। যেমন ডগ কোথায় থাকে? ডগ থাকে ক্যানেলে, তো হর্স থাকে স্টেবলে, লায়ন থাকে ডেনে, প্লেন থাকে হ্যাঙ্গারে, বার্ড থাকে কোথায়? এভিয়ারিতে। কিন্তু তোমরা ভুল করে যাবা কি, এখানের অ্যানালজিটা দেখতে হবে। মাছকে অ্যাকুরিয়ামে রাখা হয় প্রদর্শনীর জন্য, সুতরাং লায়নকে তোমার কোথায় রাখা হয়? জুতে রাখা হয়। এই প্রশ্নের উত্তরটা বুঝছো কিনা বলো? বাবারে, বুঝছো কিনা এই প্রশ্নের উত্তরটা? বুঝছো কিনা এই প্রশ্নের উত্তরটা? বুঝেছো জনগণ? বুঝছো কিনা? বুঝেছো? বুঝেছো কিনা? বুঝেছো? মানে এই প্যাটার্নটা বুঝছো কিনা? এবার চিটাগং ইউনিভার্সিটিতে আসছিল কুকুর নিয়ে, খুব সম্ভবত কুকুরেরটা জানতে চাইছিল। কুকুরের মানে কুকুরের বাসস্থান এই রিলেটেড একটা অ্যানালজি ছিল। ওকে, ফাইন। ওকে, এরপরে দেখো, তাহলে দেখো পেশেন্ট, পেশেন্ট যিনি, তাকে চিকিৎসা দেওয়া হয় কোথায়? ক্লিনিকে। তাহলে ট্রাভেলার, ট্রাভেলার নর্মালি কোথায় যায়?
ট্রাভেলার স্টেশনে যায়, এয়ারপোর্টে যায়, এরোপ্লেনে যায়, টার্মিনালে যায়। নর্মালি ট্রাভেলারের সাথে রিলেটেড কোনটা? ট্রাভেলারের জায়গা বুঝাইছে। পেশেন্ট দেখো, পেশেন্ট কিন্তু ক্লিনিকে যায় চিকিৎসা নেওয়ার জন্য। তাহলে ট্রাভেলার কোন জায়গায়, তার মানে একটা প্লেস বুঝাচ্ছে। তাহলে স্টেশন হইতে পারে, এয়ারপোর্ট হইতে পারে, এরোপ্লেন হইতে পারে, টার্মিনাল হইতে পারে। এটা এরোপ্লেন এবং টার্মিনাল হয় না, এটা হয় স্টেশন অথবা এয়ারপোর্ট। কারণ এই দুই জায়গা থেকে কোথায় যাওয়া যায়? ঘুরতে যাওয়া যায়, তাই না? তার মানে এই ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে হয় স্টেশন হবে, না হয় এরোপ্লেন হবে। তোমাদের জন্য প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 80 কি হবে বলো? ট্রেনের সাথে স্টেশনের সম্পর্ক। তাহলে শিপ, আমরা এটাতে দেখলাম পাখি এভিয়ারি, লায়ন ডেন, প্লেন হ্যাঙ্গার, ডগ ক্যানেল, হর্স স্টেবল। তাইলে বলো ট্রেন থামে কোথায়? স্টেশনে। তাহলে শিপ কোথায় থামে বলো? শিপ কোথায় থামে? ট্রেন যেই জায়গায় থামে সেটাকে স্টেশন বলা হয়। তাহলে শিপ যেই জায়গায় থামে সেটাকে কি বলা হবে বলো? শিপ যে জায়গায় থামে সেটাকে কি বলা হবে বলো? ট্রেন যে জায়গায় থামে সেটাকে স্টেশন বলা হয়, শিপ যে জায়গায় থামে সেটাকে কি বলা হয় বলো? শিপ। ওকে, মাদিনা রোজিনা বলছে পোর্ট। পোর্ট বলছে ওকে, পোর্ট ক্লোজলি কারেক্ট, বাট নাম্বার পাবো না। পোর্ট বলছো, পোর্ট, ওকে পোর্ট বলছে না। পোর্ট যদি দাও তাহলে হবে না, এটা হবে ডক। শিপ স্টেশনে ট্রেন রাখা হয়, স্টেশনে কি রাখা হয়? শিপ রাখা হয়। আর দেখবা এই যে জাহাজ যে জায়গায় রাখা হয়, যে জায়গায় রাখা হয় রিজার্ভ করে, সেটাকে ডকইয়ার্ড বলে। এটাকে কি বলা হয়? তুমি দেখবা যে শিপ ডকইয়ার্ড, তুমি একটা টার্ম দেখবা শিপ ডকইয়ার্ড। দেখা কি খুলনা ডকইয়ার্ড, খুলনা শিপিং ডকইয়ার্ড। এই যে এটাকে যখন এভাবে লিখে, বাংলায় লিখে এভাবে লিখে ডকইয়ার্ড, আর ইংরেজিতে লিখে ডক ইয়ার্ড, WARD ইয়ার্ড। ডকইয়ার্ড মানে হচ্ছে জাহাজ রাখার যে জায়গাটা, সেটাকে ডকইয়ার্ড বলে। তার মানে জাহাজ যে জায়গায় থাকে, শিপ যে জায়গায় থাকে, সেটাকে আমরা কি বলছি? ডক বলছি। কি বলছি? ডক। ফাইন। তো তার মানে হচ্ছে এগুলো লোকেশন রিলেটেড। তুমি যদি লোকেশনটা ডিকোড করতে পারো তাহলে এই ধরনের প্রশ্নগুলো তুমি পারবা। ওকে, আচ্ছা তারপরে দেখো ডিগ্রি অ্যানালজি আছে। ডিগ্রি অ্যানালজিটা আমরা আজকে না পড়ি, ক্যাটাগরি অ্যানালজি। ওকে, আমরা ক্যাটাগরি অ্যানালজিটা একটু পড়ি। ক্যাটাগরি অ্যানালজিটা একটু দেখো। ক্যাটাগরি অ্যানালজিটা সহজ, এই অ্যানালজিটা একটু সহজ। কেমনে সহজ? দেখো অ্যাপল, এই যে কি আছে এখানে, দেখো এখানে আছে অ্যাপল, অ্যাপেল আছে, রাইট? এই অ্যাপেল কি? ফ্রুটের ধরন, ফলের ধরন হচ্ছে অ্যাপেল, তাই না? তাহলে ক্যারট, এই ক্যারট কিসের ধরন বলো? এটা কি প্লান্ট, ফুড, ফ্রুট? এটা কিসের ধরন? অ্যাপল হচ্ছে ফ্রুটের ধরন। তাইলে তোমার এটা ভেজিটেবল। ইয়েস, এটাকে কি বলা যায়? ভেজিটেবল বলা যায়। ডগ, হ্যালো, তোমার নাম যে হ্যালো বলো, তোমার নাম কি? এটা হার্টের ছবি দিয়ে রাখছো, কি যে দিয়ে রাখছো মিয়া। ওকে, এখন বর্তমানে হচ্ছে কি কি ফেসবুক আইডি মিয়া, তোমাদের হচ্ছে খুব অদ্ভুত টাইপের ফেসবুক আইডি, যেগুলা হচ্ছে নাম ডিকোড করা যায় না, ফুল পাতা পক্ষীর ছবি টবি দিয়ে রাখো, নাম নাই, কিছুই নাই। তারপরে হচ্ছে একটা অদ্ভুত টাইপের একটা বিষয় মিয়া। অ্যাপল হচ্ছে ফ্রুট, তাহলে ক্যারট হচ্ছে কি? টাইপ অফ ভেজিটেবলস। ক্যারট হচ্ছে ভেজিটেবলস। ওকে ফাইন। এবার আসো, এই জিনিসটা একটু গুরুত্বপূর্ণ। ডগ, কুকুর। কুকুর হচ্ছে ম্যামলস। আর আমরা জানি কি ম্যামলস মানে যেন কি? ম্যামলস হচ্ছে কি? ম্যামলস হচ্ছে স্তন্যপায়ী প্রাণী। আমরা গতকাল শিখেছি, গতকাল না, এটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন যখন পরশুদিন পড়েছিলাম না, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের ক্লাসটা নিচে আছে। তুমি যদি একটু, আমাদের ফার্স্ট ক্লাস ছিল, আমাদের 10টা ক্লাস যে ফ্রিতে যাবে, এর মধ্যে ফার্স্ট ক্লাস যেটা ছিল সেটা ছিল ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। তাহলে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে দেখবা যে ম্যামলস মানে হচ্ছে কি? ম্যামলস মানে হচ্ছে স্তন্যপায়ী প্রাণী। তাহলে ডগ হচ্ছে একটা স্তন্যপায়ী প্রাণী। স্তন্যপায়ী প্রাণী, যেমন মানুষ একটা স্তন্যপায়ী প্রাণী। তারপর হচ্ছে তিমি স্তন্যপায়ী প্রাণী। তাহলে স্প্যারো, স্প্যারো কি? এটা কি ইনসেক্ট নাকি বার্ড নাকি রেপটাইল নাকি ফিশ? স্প্যারো মানে কি? স্প্যারো মানে কি বলো? এটা কি ইনসেক্ট? এটা পাখি, তাই না? ওকে, তার মানে হচ্ছে আমরা বলতে পারি স্যার হ্যালোর নাম মুমতাহিনা। হ্যালোর নাম মুমতাহিনা মানে কি? হ্যালোর নাম মুমতাহিনা। ওকে, আচ্ছা তার মানে এটা আমরা বলতে পারি কি স্প্যারোটা হচ্ছে কি? এটা একটা এক ধরনের পাখি। আচ্ছা, রোজ হচ্ছে গোলাপ, এটা একটা ফ্লাওয়ারের ধরন। তাহলে ওক হচ্ছে একটা গাছ। ওক হচ্ছে কি? একটা গাছ। তার মানে আমরা কি বলতে পারি? এটা প্ল্যান্ট, ট্রি, ভাইন, বুশ। এটা কোনটা হইতে পারে? গাছের ধরন, তাই না? তাহলে গাছের ধরন যদি হয় তার মানে আমরা বলতে পারি এটা ট্রি তো গাছ, তাই না? গাছ, এটা একটা গাছ। আর প্লান্ট, এই অনেক কিছু হইতে পারে। আচ্ছা, একটা জিনিস মনে রাখবা, নোট করে রাখো, ফ্লোরা এবং হচ্ছে ফনা। ফ্লোরা এবং হচ্ছে কি? ফনা।
ফ্লোরা মানে হচ্ছে দুনিয়াতে যত গাছ আছে, যত উদ্ভিদ আছে এই সবগুলাকে বলা হয় ফ্লোরা। আচ্ছা, আর ফনা মানে হচ্ছে দুনিয়াতে যত প্রাণী আছে সবগুলাকে বলা হয় ফনা। তাইলে এই সবগুলাকে একত্রে বলা হয় ফ্লোরা এন্ড ফনা। আচ্ছা, এবার দেখো 94 হচ্ছে কি লায়ন হচ্ছে কি কার্নিভোর। আমরা গত ক্লাসে শিখেছি, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে শিখেছি কার্নিভোরাস মানে কি, কার্নিভোরাস মানে হচ্ছে মাংসাশী। কার্নিভোরাস মানে কি মাংসাশী। আমরা গত ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের ক্লাসটা কিন্তু কইরো, বুঝছো, অনেক কিছুই শিখতে পারবা। আমরা জানি কি যে হার্বিভোরাস মানে কি, হার্বিভোরাস হচ্ছে তৃণভোজী, যারা হচ্ছে কি ঘাস খায় তারা হচ্ছে হার্বিভোরাস। আর কার্নিভোরাস মানে যেন কি, কার্নিভোরাস মানে হচ্ছে যারা মাংস খায় তাদেরকে আমরা কার্নিভোরাস বলতে পারি। আর ওমনিভোরাস মানে কি, ওমনিভোরাস মানে হচ্ছে যারা সবকিছু খায়, মাংস খায়, ঘাস, লতাপাতা, সবজি সবকিছু খায়, তারা হচ্ছে কি ওমনিভোরাস। এবার দেখো লায়ন হচ্ছে কার্নিভোরাস, তাই না? তাহলে কাউ কোন ধরনের প্রাণী? কাউ কি প্রিডেটর নাকি হার্বিভোর নাকি ম্যামল নাকি ওমনিভোর? বলো, কাউ কোন ধরনের প্রাণী? জনগণ বলো তো, কাউ কোন ধরনের প্রাণী? কাউ কোন ধরনের প্রাণী? আমরা দেখলাম যে কাউ কোন ধরনের প্রাণী। গরু কি খায়? গরু হার্বিভোর। ইয়েস। গরু কি সর্বভোগ? গরু কি মাংস খায়? গরু তো মাংস খায় না, তাহলে ওমনিভোর কেন হইতে যাবে বাবা? গরু তো মাংস খায় না, তুমি গরুকে মাংস জাতীয় কোনো কিছু খাওয়াইতে পারবা না। যদি মাংস জাতীয় কিছু খায় না, সেহেতু ওরা কার্নিভোর না। আর যারা কার্নিভোর না তারা অমনিভোরও না, তারা হচ্ছে, আর গরু হচ্ছে তৃণভোজী প্রাণী। গরু হচ্ছে কি তৃণভোজী প্রাণী, তার মানে কি আমরা হার্বিভোর বলতে পারি। লায়ন যেহেতু কার্নিভোর, তাহলে গরু হচ্ছে কি হার্বিভোর। এখন তুমি যদি কার্নিভোর এবং হার্বিভোরের ফাংশনই না বুঝো, তাহলে কিন্তু তুমি পরীক্ষায় পারবা না। তাহলে এটা পারার জন্য তোমাকে কি করতে হবে? আবার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন পড়তে হবে। তাহলে অ্যানালজিটা হচ্ছে কি, নরমালি অ্যানালজি আমরা যখন সবকিছু শেখা হয়ে যায় তখন আমরা অ্যানালজি পড়তে পারি। দেখো, অ্যানালজি কিন্তু হিস্ট্রির সাথেও রিলেটেড। হয়তো একটা ছেলে প্রচুর অ্যানালজি পড়লো, কিন্তু ওই অ্যানালজিটা হিস্ট্রির সাথে যেটা রিলেটেড সে এটা বুঝতে পারলো না, তাইলে না তার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায়, খুবই ডিফিকাল্ট হয়ে যায়, বুঝছো? আচ্ছা, এরপরে আসো। আচ্ছা, আমি একটি হিস্ট্রি রিলেটেড একটা ব্যাপারকে আমি ধরো একটু মানে আরেকটু কঠিন করে দেই। হ্যাঁ, আমি ধরো এই পরীক্ষা এটা আসছে, পরীক্ষা 4টা, তোমাকে বললো নিচের কোনটি ব্যতিক্রম? অপশন এ, খেয়াল করো, এটা যে পারবা তাকে আমি কফি খাওয়াবো, একদম হচ্ছে ক্যাপাচিনি খাওয়াবো, এটা যে পারবা। আচ্ছা, অপশন এ তে রয়েছে ধরো সম্মিলিত প্রয়াস। আচ্ছা, অপশন বি স্বাধীনতা চিরন্তন। অপশন সি স্মৃতিস্তম্ভ। অপশন ডি রক্ত সুপান। ওকে, তোমাকে এই প্রশ্নটার নাম হচ্ছে ওড ম্যান আউট। এই ধরনের প্রশ্নগুলোর নাম হচ্ছে ওড ম্যান আউট। অর্থাৎ যেটা ব্যতিক্রম এটাকে বাদ দিয়ে দিতে হবে, যেটা ব্যতিক্রম এটাই হচ্ছে উত্তর। এবার বলো, এই 4টার মধ্যে কোনটা উত্তর? যে পারবা তাকে আমি কফি খাওয়াবো। সিরিয়াসলি, তুমি জাস্ট আমাদেরকে জানাবা, তুমি কফি খাওয়াবো। আন্দাজে বললে তো লাভ নাই, আন্দাজি বললে হবে না, একটু ভেবে বলো এটা কোনটা হইতে পারে। ওকে, নুর ইসলাম, ও বাবা, মাত্র 2জন। এ হবে। উম্মে হাবিবা শিলা বলতেছে এ হবে, হ্যালো বলতেছে এ হবে। হ্যালোটা কি দেখা? হ্যালো। আচ্ছা, তারপর ডি হবে। ইমতিয়াজ বললো ডি হবে, মাইশা এ, তাসনিমাল রিফাত বি। তার মানে এ বি সি ডি সব কিছুই পাইছি আমরা। তার মানে তো একটা উত্তর হবেই। তো তুমি যদি 4বার 4 উত্তর দাও, একটা তো হবেই, তাই না? এখন 4বার 4 উত্তর নিলে তো আমার তাহলে হইতেছে না, খেলাটা যাইতেছে না। তাহলে এই খেলা হবে না। তুমি যদি একজনই 4টা উত্তর দিলে তো হইতেছেই, একটা তো হয়ে যাবে, তাহলে ডিসকোয়ালিফাইড। যে জাস্ট একটা উত্তর দিবে। আচ্ছা, রক্ত সোপান শাহনাজ পারভিন। ওকে, স্মৃতিস্তম্ভ ইশিকা। আচ্ছা, রাইট। তাহলে আমরা দেখি ওড ম্যান আউট।
না, সবার তো কফি খাওয়ানো যাবে না। আচ্ছা দেখো, সম্মিলিত প্রয়াস, এই সম্মিলিত প্রয়াসটা কি, একটু মনোযোগ দাও। এই সম্মিলিত প্রয়াসটা হচ্ছে তোমার যেটাকে আমরা বলি সাভারে যেটা আছে, সাভারে যেটা আছে যেটা হচ্ছে স্মৃতিসৌধ। আমরা এই স্মৃতিসৌধের আরেকটা নাম হচ্ছে তোমার সম্মিলিত প্রয়াস, যেটা রিলেটেড হচ্ছে কি আমাদের 1971-এর সাথে, তাই না? 71-এর সাথে। ওকে, স্বাধীনতা চিরন্তন, এই স্বাধীনতা চিরন্তন এটাও রিলেটেড হচ্ছে আমাদের 1971-এর সাথে, যেটা কোথায়, যেটা হচ্ছে রেস কোর্সে, তাই না? এটাও আমাদের তোমার 1971-এর সাথে রিলেটেড। রক্ত সোপান, এই রক্ত সোপানও আমাদের 1971-এর সাথে আমাদের রিলেটেড। ওকে, তাহলে স্মৃতিস্তম্ভ আমরা জানি যে 1952 সালে ভাষা আন্দোলনের সময় সর্বপ্রথম যে শহীদ মিনারটা করা হয়েছিল সেটা হচ্ছে স্মৃতিস্তম্ভ, যেটা হচ্ছে আমাদের 1952 এর সাথে রিলেটেড। তার মানে তুমি দেখো তো এটা এখানে ওল্ড কোনটা, এখানে ওড ম্যান আউট কোনটা? ওড ম্যান আউট সবার আগে উত্তর দিছিল নুরুল ইসলাম নামে একটা ছেলে, বুঝছো? নুরুল ইসলাম। রক্ত সুপা না 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 না, বাকিগুলো ভাস্কর্য না তো, সবগুলো তো ভাস্কর্য না, সবগুলো হচ্ছে। তাহলে দেখো 1971-এর সাথে একটা মাত্র ব্যতিক্রম, একটাই মাত্র ব্যতিক্রম, সেটা হচ্ছে কি তোমার ওই যে ইয়াটা, ওই যে কি যে বলে তোমার এই যে 1952 এর সাথে যেটা রিলেটেড সেটা হচ্ছে স্মৃতিস্তম্ভ। আচ্ছা, নুরুল ইসলাম সে প্রথম উত্তর দিছিল, এমডি নুরালম ইসলাম যদি কফি পায় ওই বাটাই পায়। আচ্ছা দেখো, তাহলে এই ধরনের উত্তরগুলা তাহলে তুমি কেমনে জানো? এটা কি তুমি মুখস্থ করছো, বা এই ধরনের প্রশ্ন কি তুমি ধরো আলাদা করে প্রিপারেশন নিছো? না, এটা হচ্ছে কি তুমি তোমার এতদিন পড়ার মধ্য দিয়ে গিয়ে হচ্ছে কি এটাকে দক্ষতা অর্জন করেছো, এবং পরীক্ষার হলে বসে তোমার ইনস্ট্যান্ট স্কিমাটা ডেভেলপ করেছে, তখন সে উত্তরটা তুমি করতে পেরেছো। ফাইন। আচ্ছা, তাহলে এই ধরনের অ্যানালজিও পরীক্ষা আমরা দেখেছি বিভিন্ন সময় আসতে। আচ্ছা, আমাদের তাহলে এই প্রশ্নটা গেল, এবং চলো লাস্ট একটা প্রশ্ন আমরা দেখি, যেহেতু 1 ঘন্টা হয়ে গিয়েছে আমরা ইয়া করি। দেখো তাহলে শুরু করি আমরা। হ্যামার হচ্ছে কি টুল, হ্যামার হচ্ছে কি একটা টুল, তাহলে শার্ট হচ্ছে কি, শার্ট হচ্ছে কি একটা ক্লথ। আচ্ছা দেখো, আমাদের এই ধরনের অনেক প্রশ্ন আছে, আমরা অনেক অ্যানালজি আছে, আমরা এই অ্যানালজি গুলো অন্য কোনো ক্লাসে বা অন্য কখনো পড়বো। আমাদের প্রায় 300-400 অ্যানালজি, এই জিনিসগুলো হবে, আমরা সব পড়াই দেবো ক্লাসে ইনশাআল্লাহুল আজিজ, একদম বাকি রাখবো না। এবং আমাদের অ্যানালজির আলাদা করে ক্লাসও আছে বিভিন্ন সময়ে। আচ্ছা, তাহলে দেখো আমরা যেটা দেখলাম শুরুর দিক থেকে, আমরা হচ্ছে সিনোনিম অ্যানালজি দেখলাম, আমরা হচ্ছে তোমার কি দেখলাম, পারফরমেন্স রিলেটেড অ্যানালজি দেখলাম, টুলস রিলেটেড অ্যানালজি দেখলাম, হিস্ট্রি রিলেটেড অ্যানালজি দেখলাম, তারপর হচ্ছে আমরা কি ক্লাসিফিকেশন রিলেটেড অ্যানালজি দেখলাম, তারপর হচ্ছে আরেকটা অ্যানালজি হচ্ছে কি যেটা আরেকটা অ্যানালজি আমি তোমাদেরকে দেখাই দেই, সেই অ্যানালজিটা হচ্ছে কি ছোট একটা জিনিস থেকে বড় একটা জিনিস ঘটিত হয়, মানে ছোট একটা জিনিসটা হবে ছোট কিন্তু ঘটিত হবে অনেক বড় একটা জিনিস। দেখো আমি এই জিনিসটা একটু তোমাদের দেখাই দেই। যেমন দেখো এই যে পেটাল মানে কি জানো? পেটাল মানে হচ্ছে ফুলের পাপড়ি, পেটাল মানে হচ্ছে ফুলের পাপড়ি, এটা হচ্ছে ফুলের পাপড়ি। এই পাপড়ি কি বানায়? পাপড়ি হচ্ছে ফ্লাওয়ার বানায়। তাহলে টায়ার মূলত কি বানায়? টায়ার দেখো, এই যে পেটাল ফুলের পাপড়ি, 1টা 2টা 4টা 5টা 10টা 50টা 100টা পাপড়ি মিলে একটা ফুল হয়। তাহলে টায়ার মিলে কি হয়? চাকা হয়। কি হয়? চাকা হয়। আবার দেখো ফিঙ্গার, অনেকগুলো ফিঙ্গার মিলে একটা হাত হয়। তাহলে অনেকগুলো টু মিলে কি হয়? অনেকগুলো টু মিলে, টু মানে কি পায়ের আঙুল, তাহলে কি হয়? আমরা বলতে পারি এটা ফুট হয়, এটা পা হয়, তাই না? আচ্ছা, আবার দেখো পেজ, অনেকগুলা পেজ মিলে একটা বুক হয়, তাই না? তাহলে অনেকগুলো গাছের পাতা মিলে, লিফ মিলে কি হয়? একটা গাছ হয়, তার মানে আমরা বলতে পারি কি ট্রি। আচ্ছা, অনেকগুলো চ্যাপ্টার মিলে একটা বই হয়, তার মানে অনেকগুলো অ্যাক্ট মিলে 24 নম্বরের প্রশ্নটা কি হবে বলো? অনেকগুলো অ্যাক্ট মিলে কি হয় বলো? অনেকগুলো অ্যাক্ট, এটা হচ্ছে কি পার্ট টু হোল অ্যানালজি। অনেকগুলো অ্যাক্ট মিলে কি হবে তাহলে বলো তো? অনেকগুলো অ্যাক্ট মিলে তখন কি হবে এটা বলো তোমরা, দেন হচ্ছে আমি ক্লাসটা শেষ করে দেব আজকে। অনেকগুলো অ্যাক্ট মিলে তখন কি হবে? অনেকগুলো অ্যাক্ট মিলে তখন কি হবে? ফিল্ম? না, ফিল্ম হয় না। অনেকগুলো অ্যাক্ট মিলে তখন যেটা হয় প্লে। তুমি দেখবা একটা নাটকের বিভিন্ন পার্ট গুলাকে অ্যাক্ট 1, অ্যাক্ট 2, অ্যাক্ট 3, অ্যাক্ট 4 এভাবে ভাগ করা হয়।
পর্ব, এই যে তোমরা বলো না পর্ব 1, পর্ব 2, পর্ব 3, এই পর্বগুলোকে নাটকের ক্ষেত্রে অ্যাক্ট বলা হয়। অ্যাক্ট 1, অ্যাক্ট 2, অ্যাক্ট 3। তো তার মানে আমরা বলতে পারি কি তোমার চ্যাপ্টার, বই মিলে চ্যাপ্টার হয়, তাহলে অ্যাক্টের সাথে কিসের সম্পর্ক? প্লে এর সম্পর্ক। আর মুভি যেটা হয়, মুভির সাথে যেটা রিলেটেড সেটা হচ্ছে এপিসোড রিলেটেড হইতে পারে, সিজন রিলেটেড হইতে পারে, পার্ট রিলেটেড হইতে পারে। মুভির ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট হয়, মুভির অ্যাক্ট হয় না। তুমি দেখবা মুভির সাথে রিলেটেড হচ্ছে ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট। সিরিজের সাথে রিলেটেড হচ্ছে এপিসোড, সিরিজের সাথে কি রিলেটেড? এপিসোড। আচ্ছা, তোমরা আশা করি তোমরা বুঝেছো এতক্ষণ পর্যন্ত যা পড়াইছি। যদি বুঝে থাকো, মানে বুঝছো কিনা, মানে সামনে জুমে থাকলেও তো জিজ্ঞেস করা যায়, মানে আমি কেমনে এখন তোমাদের কাছ থেকে জানবো মানে বুঝছো কিনা এতক্ষণ পর্যন্ত, নতুন কিছু শিখছো কিনা আজকে ক্লাসে। আর অ্যানালজি পড়া যায়, অনেকে মনে করে অ্যানালজি মুখস্থ করতে হয়। ইয়েস, অ্যানালজির একটা ফর্ম রিমেম্বার করতে হয়, বাট অ্যানালজিকে এভাবে ক্লাসিফাই করে বিভিন্ন পার্টে ভাগ করে অ্যানালজিকে মনে করা যায়।